তোমার বোন তো তোমার কথা শুনবে না। শুনলে কি আজকে এই দিন দেখতে হতো? ছি ছি, মানুষে থুতু করছে মেয়ের কাজে। ঘরের মধ্যে চেঁচে চেঁচে কথাগুলো বলছে মোমেনা বেগম। জয়নুল সাহেব পাশে দাঁড়িয়ে তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই তিনি দমে যাওয়ার পাত্রী নন। জয়নুল সাহেব যতই তাকে চুপ করতে বলছেন, ততই যেন গলার আওয়াজ তীব্র হচ্ছে। কিভাবে যে তাকে চুপ করে সব বুঝিয়ে বলবে, সে বুদ্ধি বা উপায় কোনোটাই জয়নুল সাহেবের মাথায় আসে না। মোমেনা, তুমি একটু থামো। সবটা না জেনে কথা বলতে পারো না? কারোর কিছু জানতে বাকি নেই। পাড়া প্রতিবেশী সকলে বলে বেড়াচ্ছে জয়নুলের বোনজি কলেজে বাথরুমে নষ্টামি করতে যে ধরা পড়েছে। মোমেনা বেগম এর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাহানারা বেগম ভাইয়ের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। মোমেনা বেগমের কথার প্রত্যুত্তরে জাহানারা বেগম একটু জোরালো কণ্ঠে বলে, না জেনে কথা বলবেন না ভাবি। রোদকে কেউ আটকে দিয়েছিল, আর ছেলেটা বাঁচাতে যেই তো। জাহানারা বেগমের কথা শেষ হওয়ার আগেই মোমেনা বেগম হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলে, থাক আপা, আপনার মেয়ের গুণকীর্তন আমি শুনতে শুনতে এসেছি। দরকার পড়ে নিজে বের হয়ে শুনে আসুন। দুনিয়ার কেউ বিশ্বাস করবে না আপনার রোদ নষ্টামি করেনি। মুখ সামলে কথা বলুন ভাবি। নষ্টামি কথাটা আমার মেয়ের ক্ষেত্রে একদমই ব্যবহার করবেন না। তো কি বলবো? বড়লোকের ছেলে, ফাঁসানো মেয়ে। ভাবি, নিজেকে সংযত করুন। জাহানারা বেগমের কথায় মোমেনা বেগম দ্বিগুণ তেজে তেতে উঠেন। জোরালো গলায় বলেন, চোরের মায়ের বড় গলা একেই বলে। মেয়েকে দিয়ে বড়লোকের ছেলে ফাঁসানোর ব্যবসা করে নিজে আরাম আয়েশে থাকবে। খুব তো প্ল্যান করতে পারেন দেখছি। জয়নুল সাহেব এগিয়ে এসে মোমেনা বেগমের হাত ধরে সরিয়ে নিয়ে এসে বলেন, মোমেনা, এবার তুমি বাড়াবাড়ি করছো। বিষয়টা গতদিন মিটমাট হয়েছে। তুমি এখন বিষয়টা নিয়ে ঘাটছো আর চিল্লাই পুরো এলাকা মাথায় তুলছো। মোমেনা বেগম নিজের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলে, যাও, নিজের বোনকে নিয়ে রাস্তা দিয়ে একটু হেঁটে আসো। দেখবে কি যে মজার কথা বলছে। সকলে যাও যাও। জয়নুল সাহেবকে কথাগুলো বলে এবার জাহানারা বেগমের দিকে তাকিয়ে মোমেনা বেগম বলে উঠে, যান আপা, জলদি যান। একটু শুনে এসে চক্ষুকর্ণে বিবাদ গুছিয়ে আসুন। কথাগুলো বলে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আবারও ফিরে এসে বলেন, এখানে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে কাজ পড়ে আছে, কাজ করেন। আপনি বলে এখনো বেঁচে আছেন, আমি হলে বিষ খেতাম, বিষ। কথাগুলো বলে মোমেনা বেগম বেরিয়ে রান্নাঘরে চলে যান। এদিকে জাহানারা বেগমের কাছে এগিয়ে আসেন জয়নুল সাহেব। মাথায় হাত রেখে বলেন, তোর খারাপ লেগেছে, কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিন্তু কিছু না ভাইজান। আমি জানতাম আমাকে কথাগুলো শুনতে হবে। আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। রোদের সাথে কথা বলছিস? না, বলিনি, বলতে চাই না। তোমার কাছে ফোন দিলে বলো ঠিক আছে, আর এখানে আসার কথা ভুলেও বলো না। চন্দন সাহেব বোনের কথা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ওরা আসলে সমস্যা? জানারা বেগম অশ্রুসিক্ত নয়নে জয়নুল সাহেবের দিকে তাকিয়ে বলেন, এখানে আসলে অপমানিত হতে হবে। আমি চাই না এমনটা হোক। এমনিতে জামাই তো অনেক বড়লোক মানুষ। আমাদের এখানে তাকে বসতে দেওয়ার জায়গা নেই। জয়নুল সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক বলছিস জাহান। রোদ আমাদের ওইখানে ভালো আছে। আফজাল চৌধুরী খুবই ভালো মানুষ। জানারা বেগম নিশ্চুপে নিজের মতো ভাবেন রোদের কথা। তার নিজেরও বিশ্বাস মেয়ে তার রানীর মতো আছে। জয়নুল সাহেবের সাথে আর কথা না বাড়িয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসেন। রোদের চিন্তায় গতকাল সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারেননি তিনি। অস্থির হৃদয় নিয়ে জায়নামাজে বসে আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করেছেন, রোদ যেন সত্যি সুখী হয়। সারা জীবন ধরে অগণিত কষ্ট বয়ে নিয়ে চলেছে মেয়েটা। এবার অন্তত তার জীবনে একটু শান্তি নেমে আসুক। সকালবেলা ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে উঠে বসে আকাশ। ঘরটা এখনো সম্পূর্ণ অন্ধকার। ভারী ভারী পর্দা জানালা জুড়ে থাকায় আলো আসার কোনো সুযোগ নেই। অলস ভঙ্গিতে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়াতে গিয়েও ঠিক সেই মুহূর্তে রোদের কথা মনে পড়ে যায়। ওয়াশরুমে না গিয়ে ঘুরে এসে দাঁড়ায় রোদের শোয়ার জায়গাটার সামনে, কিন্তু জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। তার মানে রোদ ঘুম থেকে উঠে গিয়েছে। রোদ কোথায় যেতে পারে বুঝতে পারে, তাই রোদের ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে। আকাশ নিজেকে সামনে নিয়ে ফ্রেশ হওয়ার জন্য আবার ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে রোদ এবং আতিকা দুজনে মিলে সকালে নাস্তা তৈরি করছে। মরিয়ম বেগম প্রথমে এসে কাজ করছিলেন দেখে রোদ তাকে জোর করে তার ঘরে রেখে আসে। আতিকা রোদকে সব এগিয়ে দিচ্ছে হাতে হাতে, আর রোদ সব রান্না করছে এক মনে। কাজের ফাঁকে আতিকা রোদকে জিজ্ঞাসা করে, ভাবি, একটা কথা বলি? আতিকার আয়েশা দুজনের রোদকে ভাবি ভাবি করছে গতকাল থেকে। এদিকে দুজনে ভাবি ডাক শুনে রোদ নিজের মনে নিজেই ভাবে, যেখানে ভাই মানে না সেখানে ভাবি ডাক বড়ই অদ্ভুত। নিজের মনের কথা মনে চেপে রেখে রোদ আতিকাকে জবাব দেয়, হ্যাঁ বলো। আতিকা বেশ উৎসাহী হয়ে বলে, আকাশ ভাইয়াকে আপনারে পছন্দ করতো? রোদ মুচকি এসে বলে, না গো, আমি চিনতাম না। আতিকা এবার একটু মন খারাপ করে বলে উঠে, দেখেছেন মানুষ কত খারাপ। আপনার মতো এত ভালো একজনের নামে আকাশ ভাইয়ের নামে কিভাবে বদনাম দিয়ে দিল। বাধ্য আতিকা, তুমি এখন এটা বলো, সবাই এমন হালকা পাতলা রান্না খায়? হ্যাঁ ভাবি,
আম্মাই যখন অসুস্থতা ধরা পড়ছে তখন থেকে বাড়ির সবাই এমন খাবার খায়, একদম অল্প মশলা, তেল ঝাল দিয়ে। রোদ একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, অসুস্থতা ধরা পর থেকে কেন? ও আল্লাহ, করবো না? আম্মা একা এমন রোগীর খাবার খাবে আর আমরা মজা করে খাবো, এটা হয় নাকি? তাই সবাই একই রকম খায়, ভালোই তো লাগে। আতিকার কথা শুনে রোদ কিছুটা অবাক হয়। নিজের অজান্তেই মানুষের মন মানসিকতা কতটা সুন্দর, কতটা উদার হতে পারে। একজনের অসুস্থতায় সে কষ্ট পাবে ভেবে বাকি সবাই ইচ্ছে করে একই রকম খাবার খাচ্ছে। এটা তো নিছক নিয়ম মানা নয়, এটা এক ধরনের নীরব সমর্মিতা। রোদের মনে হয় এমন অনুভূতি সবার মধ্যে থাকা সম্ভব নয়। একে অপরের প্রতি নিখাত ভালোবাসা আর আন্তরিক যত্ন না থাকলে কারো না বলা কষ্ট এভাবে অনুভব করা যায় না। নিজের স্বাচ্ছন্দ্য ছেড়ে অন্যের কথা ভাবার এই মানসিকতাই মানুষকে সত্যিকার অর্থে কাছের মানুষ করে তোলে। রোদ চুপচাপ দাঁড়িয়ে ভাবতে থাকে, এই ছোট ছোট অনুভূতিগুলি হয়তো একদিন সম্পর্ককে বড় করে তোলে, গভীর করে তোলে। ভাবি ও ভাবি, আতিকার ডাকে রোদের ভাবনায় ছেদ পড়ে। অন্যমনস্ক ভাব ছেড়ে রোদ বলে, হ্যাঁ বলো। আকাশ ভাইয়ার কফি দিয়ে আসেন, এই যে। আতিকা কফি রেডি করে কফি মাগ ট্রেতে নিয়ে রোদের সামনে ধরে আছে। রোদ আতিকার হাতে থাকা ট্রে দিকে একবার তাকায়, তো একবার আতিকার দিকে। শুকনো ঢোক গেলে রোদ বলে, আমি যাব, তুমি একটু দিয়ে আসো, আমি রান্নাটা শেষ করি। আতিকা চোখ বড় বড় করে বলে, ওরে আল্লাহ, না না, আমি যাই না, আমার যাওয়া নিষেধ। আমি ঘর পরিষ্কার করতে যাই, তাও আমার সাথে থাকে, না হলে আমার কেন কারোর যাওয়া নিষেধ? কেন? আকাশ ভাই পছন্দ করে না? ভাবে জলদি যান, ঠান্ডা হয়ে গেলে কফি মগটা ভাঙবে। রোদ অনিচ্ছা সত্ত্বেও আতিকা হাত থেকে ট্রেনে এগিয়ে যায়। যাওয়ার সময় আতিকাকে বলা যায় খাবারের টেবিলে দেওয়ার জন্য। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে সব থেকে বড় ঘরটা আকাশের, আর বাম দিকের ঘরটা আয়েশার। কিন্তু দুই ঘর বাড়ির এই প্রান্ত থেকে অপর প্রান্ত বিস্তর ফারাক। দরজা ঠেলে ভিতরে ঢুকতে যাবে সেই মুহূর্তে মনে পড়ে যায় গতকাল রাতে আকাশের বলা কথা। তাই দরজার সামনে থমকে দাঁড়িয়ে যায়। বাইরে থেকে দাঁড়িয়ে বেশ কয়েকবার নক করতে ভিতর থেকে আকাশ বলে ওঠে, কাম্মি। রোদ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকতেই রোদ দেখতে পায় আকাশ রেডি হচ্ছে অফিসের জন্য। সফট স্কাই ব্লু কালারের শার্ট, সাথে ব্ল্যাক প্যান্ট। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গলার টাইটা ঠিক করছে। রোদ এগিয়ে যেয়ে বলে, আপনার কফি। আকাশ ড্রেসিং টেবিলের আয়নায় রোদকে স্পষ্ট দেখতে পাচ্ছে, সেদিকে তাকিয়ে বলল, টি টেবিলে রাখো। আকাশের কথা মতো রোদ কফিটা নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই আকাশ ডেকে ওঠে, দাঁড়াও। আকাশের ডাক শুনে রোদ দাঁড়িয়ে যায়, ঘুরে তাকায় আকাশের দিকে। আকাশ ততক্ষণে পারফিউম স্প্রে করে এগিয়ে এসে কফি নিয়ে নেয়। কফিতে চুমুক দিয়ে রোদের দিকে তাকিয়ে বলে, তোমাকে বালিশ নিতে বলেছিলাম, নাওনি কেন? বরাবরের মতো আকাশের সামনে আসলে রোদের মধ্যে অস্থিরতা জেগে বসে। ওনার এক প্রান্ত ধরে আঙুলে পেঁচাতে পেঁচাতে রোদ বলে, বালিশ আপনার দরকার হয় নাকি? তাই দরকার হলে আমি নিতে বলতাম না। আকাশের কথা শুনে রোদ মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। চোখ তুলে তাকানো সাহস পায় না। আকাশের চোখ কিন্তু রোদের দিক থেকে সরে না। সে খেয়াল করে রোদ আঙুলে ওনার এক প্রান্ত বারবার জড়াচ্ছে, আবার খুলে ফেলছে। অজান্তে করা এই অভ্যাসটাই ওর ভেতরে অস্থিরতা, নার্ভাসনেস আর চাপা ভয়ের সবচেয়ে স্পষ্ট এবং নিস্তব্ধ প্রকাশ। আকাশ সেটা বুঝতে পারে খুব ভালো করে। আমি কি যেতে পারি? রোদের কণ্ঠটা খুব নিচু করে জিজ্ঞাসা করে, যেন অনুমতি নয়, মুক্তি চাইছে। এ প্রশ্নে আকাশের ভেতরে ভাবনারা এক মুহূর্তে থমকে যায়। সে দৃষ্টি সরিয়ে নেয়, চোখ নামিয়ে নিয়ে সংক্ষিপ্ত স্বরে বলে, যাও। রোদ এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে বেরিয়ে যায়। পেছনে একবারও তাকায় না। আকাশও সেদিকে ঘুরে তাকায় না। সে নিজের মতো কফির কাপে চুমুক দেয়। মুখের নির্লিপ্ততা, ভেতরে অদ্ভুত এক ভারী নীরবতা। অবশ্য পৌঁছানোর পর পরিস্থিতি কেমন হবে আকাশ সেটা ভালো করে ধারণা করতে পারে। চাপা গুঞ্জন, ফিসফাস করা কথা, সবই আড়ালে চলবে। প্রকাশ্যে কে কিছু বলবে না, কিন্তু প্রতিটি দৃষ্টির আড়ালে থাকবে প্রশ্ন। আকাশে অফিসের সামনে এসে থামে তার বাইক। সোজা পার্কিং এরিয়াতে যাওয়ার থাকলেও থেমে যেতে হয়েছে সায়নকে দেখে। সায়নের সামনে বাইক থামিয়ে আকাশ জিজ্ঞাসা করে, তুই এখন এখানে? আকাশকে দেখে সায়ন এগিয়ে এসে বলল, আমি তো তোর জন্য অপেক্ষা করছি, ফোন দিয়েছি ধরলি না, আবার ব্যাক করিস না। আকাশ হেলমেট খুলে রেখে জবাব দেয়, সাইলেন্ট ছিল, টের পাইনি। আকাশের কথা শুনে সায়ন একটু দুষ্টামি করেই বলে, নতুন বিয়ে করলে সবাই এমনই করে, তার উপর পাস্ট নাইট। সায়নের কথা শুনে আকাশ ধমক দিয়ে বলে ওঠে, চুপ করবি? এসব ফালতু কথা বলার জন্য সকাল সকাল নিজের বাপের অফিস ছেড়ে আমার বাপের অফিসের সামনে? রাগ করিস না বন্ধু, বাইক পার্ক করে আয়, কথা আছে। আকাশ আর কোনো কথা না বাড়িয়ে পুনরায় বাইক স্টার্ট দিয়ে এগিয়ে যায়। অফিসের পার্কিং এরিয়াতে পার্ক করে মিনিট 3-এর মধ্যে ফিরে আসে। আকাশের সাথে সায়ন এগিয়ে যায় অফিসের ভিতরে। আকাশকে দেখি অফিসের সকলে শুভেচ্ছা বিনিময় করে। আকাশ জানে এই শুভেচ্ছা কিসে, এবং সে এগিয়ে আসার সাথেই যে চাপা গুঞ্জন শুরু হচ্ছে সেই ব্যাপারে সে অবগত। লিফটে বসে সোজা
10 নম্বর ফ্লোরে নিজের কেবিনে চলে যায়। আকাশ কেবিনে ঢুকে চেয়ারে বসে গলায় থাকা টাইটা ঢিলে করতে থাকে। আর সায়ন যে বসে আকাশের সোজাসুজি চেহারে। এতক্ষণ যাবৎ সে আকাশকে খুব ভালোভাবে লক্ষ্য করছে। আকাশের মন মেজাজ যথেষ্ট খারাপ এবং সায়ন তা ভালোই বুঝতে পারছে। আকাশের দিকে তাকে সায়ন জিজ্ঞাসা করে, ভাবির কি অবস্থা? সায়নের কথা শুনে বিরক্তিতে আকাশের কপালে ভাঁজ পড়ে। সায়নের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে, ভাবি? কিসের ভাবি? কে ভাবি? আকাশের কথা শুনে সায়ন নিজে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আকাশের স্মৃতিশক্তি নষ্ট হয়েছে কিনা সে বিষয়ে ভাবতে থাকে। আবার নিজের মনে সাহস নিয়ে জিজ্ঞাসা করে, আকাশ, তোর কি শর্ট টার্ম মেমোরি লস হয়েছে? কালকে যে তোর বিয়ে হলো মনে আছে? মনে আছে? অপমান বদনাম কেউ কোনোদিনও ভুলে না। আচ্ছা আমাকে এটা বল, কি হলো শেষমেশ? কি হবে? গরিব ঘরের মেয়ে বাড়িতে আছে, থাকুক। যেমন আতিকা আছে। আকাশ, আতিকা তোদের বাড়ি হেল্পিং হ্যান্ড, আর রোদ ভাবি তো চৌধুরী বাড়ির বউ। তুই এমন তুলনা করতে পারলি? পারলাম। পায়ের জুতা কি তুই মাথায় তুলবি? তুলবি না। এই মেয়ে ঠিক তেমন। আকাশের এমন কাঠখোট্টা জবাব শুনে সায়ন নিজে চুপ হয়ে যায়। সায়নের নিজের কাছে অপমানিত বোধ হয়। তাহলে রোদের কাছে কেমন লাগছে? সায়ন ভাবতে পারে না। আকাশকে আবারও বলে, আকাশ, এভাবে বলিস না। তুই নিজেও যেমন পরিস্থিতির শিকার, মেয়েটাও তেমন। আর তুই যথেষ্ট ম্যাচিউর। আর মেয়েটার বয়স একেবারেই তো কম। তুই কি খুব রুড ব্যবহার করছিস মেয়েটার সাথে? সায়নের কথা শুনে আকাশ সরু দৃষ্টিতে সায়নের দিকে তাকায়। রোদের ব্যাপারে কথা বলতে গেলে সায়নের প্রতিটা কথার বাজে সমবেদনা এবং কোমলতা উপস্থিতি আকাশ বেশ ভালোই বুঝতে পারে। সায়ন, তুই কি রোদের ব্যাপারে একটু বেশি ভাবছিস না? এখানে ভাবাভাবির কি আছে? আমি রাফি দুজনেই দেখেছি শুনেছি তোর কথা এবং ব্যবহার। সেই বেসিসে কথাগুলো বলছি, ঠিক আছে? কিন্তু এত ভাবার কিছু নেই। কেন? মেয়েটা আমাদের বাড়ির বউ হিসেবে বেশি দিন নেই। আমি রোদকে চুক্তিতে আবদ্ধ করেছি। সায়ন আকাশের কথা শুনে অবাক হয়ে প্রশ্ন করে, মানে? সেই 4 মাসের কন্ট্রাক্ট? আকাশ দুদিকে মাথা নেড়ে বলে, না, যতদিন আল্লাহ আমার মায়ের হায়াত রেখেছে ততদিন। হোয়াট? আকাশ, তুই মানে তুই এসব কি শুরু করেছিস? সায়ন কথাগুলো একটু জোরে বলে ওঠে। সায়নকে উত্তেজিত হতে দেখে আকাশ পানি গ্লাস এগিয়ে বলে, রিল্যাক্সড, পানি খা। শায়ন পানি গ্লাস হাতে নিয়ে এক চুমুক পানি খেয়ে আবারও বলে, আকাশ, এটা ঠিক হচ্ছে না। এইটা কেমন চুক্তি? এই দেশে একটা সাধারণ পরিবারের মেয়ে চুক্তিতে বিয়ে হয় না। আকাশ নির্বিকার ভাবে প্রশ্ন করে, কেন হবে না? হবে কেন বল? চুক্তি শেষ হলে মেয়েটার কি হবে? তখন সমাজ তোকে কিছুই বলবে না, কারণ তুই পুরুষ মানুষ। কিন্তু মেয়েটা সারা জীবন কথা শুনতে হবে, অপমানিত হতে হবে। শায়ন, আই উইল পে ফর দিস। রোদের কোনো অভাব না হয় সেজন্য যথেষ্ট পরিমাণ টাকা ওকে দেওয়া হবে। আকাশ, তুই বুঝতে পারছিস না, এমন হয় না। তুই এমন না করে একটু মেনে নেওয়ার চেষ্টা কর। আকাশ সায়নের কথায় আকাশ কোনো জবাব না দিয়ে টেলিফোন দিয়ে ফোন করে কফি আর কিছু স্ন্যাক দিয়ে যেতে বলে। আকাশের নির্বিকার ভঙ্গি যেন সায়নকে বেশি পীড়া দিচ্ছে। একটা মানুষ আর একটা মানুষের কাছে এতটাই তুচ্ছ, অবহেলিত, মূল্যহীন হতে পারে, সেটা সায়নের জানাই ছিল না। অপরিচিত কেউ হলো আমরা সহমর্মিতা জানাই, সেখানে রোদ আকাশের স্ত্রী হওয়া সত্ত্বেও মূল্যহীন। শায়ন কিছুক্ষণ চুপ থেকে আকাশকে আবারও প্রশ্ন করে, চুক্তি শেষ হলে কি হবে আকাশ? আকাশ ল্যাপটপ অন করতে করতে জবাব দেয়, কি আর হবে? রোদের রাস্তায়, আমি আমার। তুই যদি রোদকে ভালোবেসে ফেলিস। শায়নের কথা শুনে আকাশ এবার হেসে দেয়। আস্তে আস্তে বলে, অসম্ভব। মানে এটা তুই ভাবলি কিভাবে? না ভাবার কি আছে? এক ছাদের নিচে থাকলে জ্বর বস্তু প্রতি মায়া হয়। নষ্ট হলেও আমরা সেটা ফেলতে গেলে দুইবার ভাবে। সেখানে একটা জলজ্যান্ত মানুষ এর সাথে থাকলেও কোনো অনুভূতি সৃষ্টি হবে না। এটা অসম্ভব ব্যাপার। ফিলোসফার এর মতো কথা বলছি। সে যাই বলিস, রোদের যোগ্যতা নেই আকাশ চৌধুরী ভালোবাসা পাওয়ার। আকাশের শেষ কথায় সায়ন হেসে দেয়। সায়নকে হাসতে দেখে আকাশ বেশ অবাক হয়। এদিকে সায়নের হাসি যেন থামছেই না। হাসির কি হলো? কোনোভাবে নিজের হাসি থামে সায়ন বলল, আকাশ চৌধুরী, বন্ধু আমার ইতিহাস সাক্ষী, ভালোবাসা কখনো যোগ্যতা, জাতপাত, ধর্ম, বর্ণ, সৌন্দর্য, সক্ষমতা বা অর্থ দেখে হয় না। কিভাবে কখন হয়ে যাবে তুই বুঝতেও পারবি না। অথচ যখন বুঝবি তখন দেখবি ভালোবাসা অতল সাগরে হাবুডুবু খাচ্ছিস। বই লেখা শুরু কর সায়ন। এসব বইয়ে মানায় তাই নাকি? বাস্তবে ঘুরে দেখ, উদাহরণের অভাব নেই। বর্তমানে না পেল অতীতে যা, বুঝবি। সে যাই হোক, আমার যা বলার বললাম। এখন তোর জীবন, তোর ইচ্ছা। আমি বন্ধু হিসেবে তোকে ভালোটা বলতে পারি, সিদ্ধান্ত দিতে পারি না। আশা করি তুই বুঝবি। আমি এখন আসি। শায়ন উঠে দাঁড়াতে আকাশ বলে, নাস্তা করে যা। শায়ন আকাশের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, অফিসে না একদিন তোদের বাড়িতে যাব নাস্তা করতে। আর যা বললাম একটু ভেবে দেখিস। আসি। শায়ন চলে যায় নিজের মতন, কিন্তু আকাশকে ফেলে যায় একরাশ চিন্তার মাঝে। সারাটা দিন নিজেকে যতটা ব্যস্ত রাখা যায় রোদ ঠিক ততটা ব্যস্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু বারবার হয় মরিয়ম বেগম, না হয় আফজাল চৌধুরী, কেউ না কেউ এসে তাকে রেস্ট করার জন্য। রোদ
ততবারই তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিজে কাজ করেছে। যদিও হেল্পিং হ্যান্ড হিসেবে আতিকা সহ আরও একজন ছিল। আতিকা এই বাড়িতে থাকে আর একজন সকালে এসে কিছু কাজ করে, আবার বিকালে এসে কিছু কাজ করে যায়। মূলত ঘর ঝাড়ু দেওয়া, মোছা, কাপড় ধোয়া এইগুলো। রান্নাবান্না আতিকা করতে চাইলো, রোদ আতিকাকে করতে দেয়নি, বরং নিজে সবটা বুঝে নিয়ে আতিকাকে পাশে রেখে করেছে। রান্নাবান্না শেষ করে রোদ যখন রান্নাঘর থেকে বের হয়, দেখতে পায় আফজাল চৌধুরী হাতে বেশ অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে ঢুকেছেন। রোদকে দেখতে পেয়ে আফজাল চৌধুরী হাসিমুখে বলে, এই তো রোদ মা, ভালোই হলো, বাড়িতে এসে তোমার দেখা পেয়ে গেলাম। আফজাল চৌধুরী হাতের ব্যাগগুলো রোদের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এইগুলো ধরো মা। রোদ ব্যাগগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে, এগুলোতে কি আছে? তোমার জন্য কিছু পোশাক, এগুলো আনলাম, দেখো তো সব ঠিকঠাক হয় কি না। ধরো। রোদ হাত বাড়িয়ে ব্যাগগুলো নিয়ে হাসি মুখে বলে, একসাথে এতগুলো না আনলেও হতো, সে আমি বুঝবো আমার মেয়ের কেমন কি লাগবে, কিন্তু মা, তুমি তো আমাকে বাবা বলে একবারও ডাকোনি। আফজাল চৌধুরীর কথায় রোদ একটু লজ্জায় পড়ে যায়। আসলে সে একবারও সম্বোধন করে তাদেরকে ডাকেনি, লজ্জা এবং সংকোচের কারণে। রোদ মাথা নিচু করে জবাব দেয়, এবার থেকে ডাকবো। আফজাল চৌধুরী স্মিত হেসে বলে, আমি বুঝি তোমার আড়ষ্টতা, সমস্যা নেই মা, তুমি নিজেকে সহজ করো, দেখবে তখন এমনি ডাক মন থেকে আসবে। রোদ মাথা কাত করে বলে, ঠিক আছে আব্বু, এই তো আমার লক্ষ্মী মেয়ে, এখন যাও জলদি ফ্রেশ হয়ে আসো, অনেক ক্ষুধা লেগেছে, একসাথে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, আমি এখনই আসছি। আফজাল চৌধুরী নিজের ঘরের দিকে চলে যায় আর রোদ সোজা চলে যায় আয়শার ঘরে। আয়শা ঘরে ঢুকে দেখতে পায় আয়শা রেডি হচ্ছে। আয়শাকে রেডি হতে দেখে রোদ প্রশ্ন করে, কোথাও বেরোবে আয়শা? রোদের গলা পেয়ে আয়শা ঘুরে তাকায়। রোদকে দেখে হাসি মুখে বলে, হ্যাঁ ভাবি, আমার 3টা থেকে কোচিং আছে। রোদের হাতে শপিং ব্যাগ দেখে আয়শা প্রশ্ন করে, আব্বু এনে দিয়েছে? হ্যাঁ। ঠিক আছে ভাবি, তাহলে তুমি গোসল করে নাও, আমি বের হবো। খাওয়া দাওয়া করে বের হবে কেমন? আয়শা রোদের কথা শুনে বলে, এই তো আমি নিচে যে আজকে বলবো খাবার দিতে, খেয়ে বেরোবো। টেবিলের কাছে যে আয়শা ব্যাগে বই রাখছে আর রোদ হাতে থাকা শপিং ব্যাগগুলো আয়শা খাটের উপর রাখে। আয়শার কাছে এগিয়ে যেয়ে প্রশ্ন করে, তুমি কখন আসবে? 5টার দিকে ভাবি। ও। রোদকে হঠাৎ করে চিন্তিত হতে দেখে আয়শা প্রশ্ন করে, কিছু লাগবে ভাবি? আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। রোদ একটু ইতস্তত বোধ করে আয়শাকে বলে, আসলে আয়শা, আমার চুল শুকানোর জন্য একটু ছাদে যাওয়া লাগবে। একা একা ছাদে যেতে আমার আম্মু নিষেধ করে, তার উপর চুল ছেড়ে। রোদের কথা শুনে আয়শা হেসে বলে, আরে এই ব্যাপার, আমার কাছে তো হেয়ার ড্রায়ার আছে, ওইটা দিয়ে শুকিয়ে নিও। হবে না আয়শা? রোদের কথায় আয়শা এবার একটু ভাবনায় পড়ে যায়। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবে না, এটা আবার কেমন কথা? তাই আয়শা রোদকে প্রশ্ন করে, ভাবি, তোমার চুল কি অনেক লম্বা? মানে আমি তো দেখিনি, এজন্য জিজ্ঞাসা করছি। সমস্যা নেই, আমার চুল একটু লম্বা, এই কারণে হেয়ার ড্রায়ার দিয়ে একা একা শুকানো যাবে না। আর আমি বরাবর একটু রোদে দাঁড়িয়ে থেকে চুল শুকাই। কই ভাবি, তোমার চুল দেখি। আমার লম্বা চুল অনেক পছন্দ, কিন্তু দেখো, আমার চুল কোমর পর্যন্ত যায় না। আয়শার কথা শুনে রোদ মাথা থেকে কাপড় নামিয়ে বলে, কোনো ব্যাপার না, তোমার চুল অনেক সুন্দর। কথা বলতে বলতে রোদ ধীর হাতে খোপার কাটা খুলে ফেলে। বাঁধন আলগা হতেই কোমর ঢেউয়ের মতো চুলগুলো নেমে আসে, পা ছুঁয়ে নিঃশব্দে ছড়িয়ে পড়ে বাঁধন হারা মুক্ত কেশরাজি। রোদের এত দীর্ঘ চুল দেখে আয়শার মুখ কিঞ্চিত হা হয়ে যায়। বিস্ময়ে সে এতটা স্থির হয়ে পড়ে যে কথায় যেন মুহূর্তের জন্য আটকে যায় গলায়। অবচেতনে হাত বাড়িয়ে রোদের চুল স্পর্শ করে বলে ওঠে, এত এত লম্বা, ভাবেইনি এটাও সম্ভব। মাশাল্লাহ মাশাল্লাহ। আয়শার অবাক হওয়া দেখে রোদ নির্লিপ্ত হেসে বলে, আয়শা মুখ বন্ধ করো, না হলে মাছে চলে যাবে। রোদের কথায় আয়শা হেসে ওঠে আর বলে, আমি এতদিন নেটে এমন চুল দেখেছি, বাস্তবে না। আমি তো ভাবছি ভাইয়া দেখলে অজ্ঞান হয়ে যাবে। কারণ কি জানো? আকাশের কথা শুনতে রোদের মুখটা চুপসে যায়। দুদিকে মাথা নেড়ে বলে, না, কারণ ভাইয়া পার্সোনালি লম্বা চুল অনেক বেশি পছন্দ করে। এতটাই যে সে একবার বলেছিল কোমর ছড়ানো চুল না হলে কোনোদিনও বিয়ে করবে না। কিন্তু দেখো ভাবি, আল্লাহ ভাইয়ার ইচ্ছার থেকেও বেশি লম্বা চুল দিয়েছে। মাশাল্লাহ। আয়শা কথা শুনে রোদের মুখটা মুহূর্তে মলিন হয়ে যায়। সে অনিচ্ছায় মাথা নিচু করে ফেলে, মনের গভীরে তিক্ত হাসি এসে ঠোঁটে জমে। এখন এসব ভেবে আর কি লাভ? চুক্তি সত্ত্বে বাঁধা এক বিয়ে, যেখানে সৌন্দর্যের নামে শুধু শূন্যতা, অনুভূতিহীন এক সম্পর্ক, জোর করে জোরে দেওয়া দুটি জীবনে নামমাত্র বন্ধন। বিকাল 5টা। আকাশ অফিস থেকে বেরিয়ে বাইক আনার জন্য পার্কিং এরিয়াতে যায়। আঙুলের মাথায় চাবি ঘোরাতে ঘোরাতে এগিয়ে যায় বাইকের দিকে। আজকের দিনটা যেমন হওয়ার কথা ভেবেছিল, বাস্তবতা ঠিক তেমন হলো না। কোথাও কোনো ফিসফাস নেই, নেই আড়ালে আবুডালের চাপা গুঞ্জন কিংবা কটু মন্তব্য। অস্বাভাবিক এই নীরবতাই বরং তাকে ভাবে তুলেছে।
বাইকের কাছে পৌঁছে হেলমেটটা মাথায় চাপিয়ে দেয়। এক মুহূর্ত দেরি না করে বাইক স্টার্ট দেয়। গন্তব্য চৌধুরী ম্যানশন। অফিস ছুটির সময় হয়, মূল রাস্তাগুলোতে তীব্র যানজট। তাই আকাশ আজ ইচ্ছে করে ভেতরের দিকে রাস্তা বেছে নেয়। এই পথে গাড়ির চাপ কম, রাস্তা তুলনামূলক ফাঁকা। হালকা বাতাসে বাইক ছুটে চলে আর আকাশে মন অজান্তে ডুবে যায় নিজের চিন্তার ভেতর। আধ ঘন্টার মধ্যেই আকাশ পৌঁছে যায় চৌধুরী ম্যানশনে। গেট পেরিয়ে ভিতরে আসার সময় নজরে আসে আফজাল চৌধুরীর গাড়ি বেরিয়ে যাচ্ছে। আকাশে দেখে কিছুটা সামনে যে গাড়ি থামে। গাড়িটা থামতেই গাড়ির ভেতর থেকে আফজাল চৌধুরী নেমে আসেন। আকাশ ততক্ষণে বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে। আফজাল চৌধুরী একটু উচ্চস্বরে বলে, আকাশ, আমি আর তোমার মা হসপিটালে যাচ্ছি, একটু চেক আপ করে ঘুরে ফিরে চলে আসবো। আফজাল চৌধুরীর কথা শুনতে পেয়ে আকাশ বলে ওঠে, ঠিক আছে আব্বু, সাবধানে যাবেন, দ্রুত ফিরে আসবেন। আফজাল চৌধুরী হাত উঁচু করে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসেন। এখানে আফজাল চৌধুরী একটু মিথ্যার আশ্রয় নিয়েছেন। আফজাল চৌধুরী এবং মরিয়ম বেগমের সাথে আয়েশা এবং আতিকা এসেছে। বাড়িতে শুধু রোদ একা, এমনকি রোদকে বলেছে আকাশে আসতে দেরি হয়, আকাশের আগে তারা ফিরে আসবে। রোদ নিজেও জানে না আকাশ এই সময় ফিরে আসে। মরিয়ম বেগম উদ্বিগ্ন কণ্ঠে আফজাল চৌধুরীকে বলেন, মেয়েটাকে একা রেখে আসাটা কি ঠিক হলো? ছেলেটার মেজাজ সম্পর্কে তো জানো। আফজাল চৌধুরী শান্ত হাসি হেসে বলেন, চিন্তা করো না, ওদের একা থাকাটা দরকার। যদি বলো রাগ করার কথা, তো বলবো রাগ করার জন্য হলো থাকা দরকার। আফজাল চৌধুরীর কথার অর্থ বুঝতে পেরে মরিয়ম বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, শুধু দুইজন থেকেও যদি একটু বনিবনা হয় তাও ভালো। অনিশ্চয়তা এবং দুশ্চিন্তা উভয়ের মাঝে এগিয়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে। আকাশ দরজার ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়িতে ঢুকে আবার দরজা লক করে সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। মাঝে সিঁড়িতে উঠে আকাশের কানে ভেসে আসে মিষ্টি সুরেলা গলা। কে গান গাইছে এবং সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে চারপাশ। আকাশ এক মুহূর্তের জন্য ভাবনায় পড়ে যায়, কে গান গাইছে? বাড়িতে তো কেউ নেই, তাহলে? শত চিন্তার মাঝে হুট করে আকাশে মনে পড়ে যায় রোদের কথা। তার মানে কি রোদ? এক জায়গায় দাঁড়িয়ে বেশিক্ষণ চিন্তা ভাবনা না করে আকাশ এগিয়ে যায় নিজের ঘরের দিকে। দরজা খুলে ঘরের ভিতরে ভালো করে দেখে নেয়, কিন্তু না, কেউ নেই। কাউকে না দেখতে পেয়ে আকাশ করিডোরে এগিয়ে এসে চারপাশে নজর ঘুরে। হুট করে আকাশের দৃষ্টি যায় আয়শা ঘরের দিকে। ওই দিক থেকে ভেসে আসছে গানের সুর। আকাশের পা দুটো আপনাতে দ্রুত হয়ে ওঠে। কয়েক কদমে পৌঁছে যায় আয়শা ঘরের সামনে। আয়শা ঘরের দরজা খোলা, কিন্তু পর্দা টেনে দেওয়া। ভিতর থেকে গান ভেসে আসছে। পর্দার আড়ালে ভেদ করে নরম সুরে গান ভেসে আসছে। চলতি সময় থমকে দাঁড়া, জেগে জেগে স্বপ্ন দেখি হায়, তোমার এই হাত ধরতে চায় ফাগুন হাওয়ায়। কি মায়ের কোন সে নেশায়, বারোবার মন ছুতে চায়, চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায়। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই। আকাশের অপেক্ষা করতে পারে না। আয়শা ঘরের পর্দা সরাতে আকাশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। বিস্ময়ে তার চক্ষু চরক গাছ। আয়েশার খাটের উপর সুদীর্ঘ কেশরাজি মেলে একটা মেয়ে শুয়ে আছে। সম্পূর্ণ ফাঁকা বাড়িতে হুট করে এমন দৃশ্য দেখে আকাশ কিছুটা ভয় পেয়ে যায়। শুকনো ঢোক গিলে বলে ওঠে, কে? কে আপনি? হঠাৎ কারোর গলার আওয়াজ পেয়ে রোদ নিজেও চমকে ওঠে। সামনে থাকা উপন্যাসের বইটা বন্ধ করে উঠে বসে। ঘুরে তাকাতেই আকাশকে দেখে রোদ বলে, আপনি আপনি কখন আসলেন? আকাশ এগিয়ে এসে আয়েশা খাটের কাছে দাঁড়িয়ে রোদের চুলের দিকে তাকিয়ে বলে ওঠে, এগুলো তুমি এখানে বসে ভূতের মতো গান গাইছো কেন? আকাশের কথা শুনে রোদ ফিক করে হেসে দিয়ে বলে, আপনি ভয় পেয়েছেন? রোদকে হুট করে এভাবে হাসতে দেখে আকাশ একটু গম্ভীর গলায় ধমক দিয়ে বলে, হাসছো কেন? আর আমি ভয় পেয়েছি তোমাকে কে বলেছে? আপনার চোখ মুখ দেখে বাচ্চা বলতে পারবে আপনি ভয় পেয়েছেন। আকাশ নিজেও জানে সে সত্যি ভয় পেয়েছে, কিন্তু রোদ বুঝে যাওয়াতে আকাশের মধ্যে ইতস্ততা বোধ কাজ করে। নিজেকে যথাসম্ভব গম্ভীর করে বলে, শাকচুন্নিদের মতো এভাবে চুল ছেড়ে থাকলে যে কেউ ভাববে ঘরের ভিতরে সত্যি সত্যি শাকচুন্নি এসেছে। রোদের মুখের হাসি মিলিয়ে যায় আকাশের কথায়। রোদকে শাকচুন্নি বলে। রোদ কোমরে দুই হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি শাকচুন্নি? জীবনে কয়টা শাকচুন্নি দেখেছেন? ও, আমি তো ভুলে গিয়েছি, আপনি নিজেই তো ব্রহ্মদত্ত। শাকচুন্নিদের সাথে উঠা বসা থাকতেই পারে। রোদ, ধমকাচ্ছেন কাকে? আমাকে শাকচুন্নি বলবেন আর আমি চুপ করে শুনবো? ইস, অত সহজ না। যে যেমন তাকে তেমনই বলা উচিত। বাই দ্য ওয়ে, এগুলো তোমার আসল চুল নাকি নকল? আকাশের কথা শুনে রোদ নিজের চুলের একটু অংশ আকাশের দিকে এগিয়ে দিয়ে বলে, টেনে দেখুন। আকাশ একবার রোদের দিকে তো আরেকবার রোদের এগিয়ে দেওয়া চুলের গোছার দিকে তাকায়। তারপর কিছু না বলে হাত দিয়ে ধরে টান দিতে রোদ চিৎকার করে উঠল, আহ মা গো, এত জোরে টানতে বলেছি। আকাশ রোদের চুল ছেড়ে দিয়ে বলে, ঠিক আছে, আমাকে উল্টাপাল্টা বলার শাস্তি। আকাশ কিছুটা থেমে আবার রোদকে বলে, আব্বু আম্মু তো ডাক্তারের কাছে গিয়েছে, তো আয়শা আর আতিকা কোথায়? রোদ চুলের টান পড়া অংশে হাত দিয়ে ঘষতে ঘষতে বলে, ওরা সবাই গিয়েছে। আমাকে বলেছে আপনি আরো পরে আসবেন, না হলে আমি চলে যেতাম। তো যেতে
কিছুক্ষণ একা শান্তিতে থাকতে পারতাম। যত সব আজেরা অশান্তি, কিছুক্ষণ একা শান্তিতে থাকার জন্যই আমি যাইনি। আপনার সাথে থাকা থেকে বানরের সাথে থাকা অনেক ভালো। রোদের কথা শুনে আকাশ বাঁকা হাসি দিয়ে বলে, স্বজাতির কাছে থাকতে তো ভালো লাগবেই। আকাশের কথার অর্থ প্রথমে রোদ বুঝতে না পারলো, কিছুক্ষণের মধ্যে বুঝে যায়। রোদ আকাশকে কিছু বলতে যাবে, তার আগেই আকাশ বলে, আমি ফ্রেশ হতে যাচ্ছি, কফি নিয়ে রুমে আসো। আকাশ কথাটা বলে আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, সোজা গটগট করে নিজের ঘরে চলে যায়। আকাশ চলে যেতে রোদ খোপা বাঁধতে বাঁধতে নিজের মতো বলে, এই খাটাস আসবে জানলে আমি জীবনে থাকতাম না। ধুর, আমার কপালটাই খারাপ। নিজের মতো গজ গজ করতে করতে রান্নাঘরে চলে যায়। আকাশের জন্য কফি বানাতে বানাতে নিজের মনে সমস্ত ক্ষোভ ঝাড়ল। যথারীতি আকাশের নির্দিষ্ট কফি মগে করে কফি নিয়ে এগিয়ে যায় আকাশের ঘরে। ঘরের সামনে এসে দেখতে পায় দরজা সম্পূর্ণ খোলা। পর্দা সরিয়ে ঘরে ঢুকতে দেখতে পায় আকাশ শাওয়ার সেরে এসে গলায় টাওয়াল ঝুলে চুল মুছছে। রোদকে দেখে আকাশ খাটের এক পাশে বসে আর বলে, সাইড টেবিলে দিয়ে যাও। রোদ এগিয়ে যেয়ে কফি মগটা খাটের পাশে থাকা সাইড টেবিলে রেখে দেয়। দেরি না করে বেরিয়ে আসতে উদ্যত হলে আকাশ বলে ওঠে, কলেজে অনুষ্ঠানের দিন কমন রুমে চুলছাড়া মেয়েটা কি তুমিই ছিলে? আকাশের কথা শুনে রোদ ঘুরে তাকায়। কমন রুমের কথা আকাশ কিভাবে জানলো? ভাবতে ভাবতে রোদ প্রশ্ন করে, আপনি কিভাবে জানলেন? আকাশ কফিতে চুমুক দিয়ে বলল, আগে এটা বলো, ছিলে কি না? হ্যাঁ ছিলাম, কিন্তু আপনি জানলেন কিভাবে? সেটা তোমার জানতে হবে না। তাহলে আমার থেকে কিছু জানতে চাইবেন না? ঠিক আছে, জানলাম না। আকাশ উঠে যে টেবিলের ড্রয়ার থেকে এয়ারপোর্টস বের করে এনে রোদের সামনে দাঁড়ায় আর হুকুমের সুরে বলে, বারান্দায় থাকা টেবিলের উপর একটা বই আছে, এনে দাও। তারপর যেখানে খুশি সেখানে যাও। নিজের জিনিস নিজে এনে নিতে পারেন না? না পারি না। নিজের জিনিস নিজেকে আনতে হলে এত বদনাম অপমান সহ্য করে বউ ঘরে এনেছি কেন? যেটা বললাম সেটা করে যাও। আকাশের কথার ভঙ্গি দেখে রোদের আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করলো না। কথা বাড়ানো অর্থহীন ভেবে সে চুপচাপ বারান্দা দিকে চলে যায়। টেবিলের উপর চোখ পড়তে দেখতে পায় সম্পূর্ণ কালো মলাটে মোড়া একটা বই। সেটাই হাতে নিয়ে দ্রুত পায়ে আকাশকে দেওয়ার জন্য এগিয়ে যায়। কিন্তু আকাশের কাছে পৌঁছাতে গিয়ে হঠাৎ মেঝেতে পড়ে থাকা পানির উপর পা পিছলে যায় রোদের। ভারসাম্য হারিয়ে সে উল্টে পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আকাশ এগিয়ে এসে রোদকে ধরে ফেলে। কিছু বুঝে ওঠার আগে আকাশের শক্ত হাত তাকে আলগাভাবে আঁকড়ে ধরে পড়ে যাওয়ার থেকে বাঁচায়। নিজেকে সামলাতে রোদও অনিচ্ছায় আকাশের টি শার্ট খামচে ধরে। মুহূর্তটা কয়েক সেকেন্ডের, তবু যেন সমস্তটা থমকে যায়। বিরক্তিতে আকাশ রোদের দিকে তাকিয়ে রুক্ষস্বরে বলে ওঠে, ঠিক করে হাঁটতো শিখুনি, কেয়ারলেস স্টুপিড। আকাশের কথা শুনে রোদ রেগে মেগে বলে ওঠে, পরে গেলে যেতাম। আপনাকে বাঁচাতে কে বলেছে? আমি বলেছি, ছাড়ুন আমাকে। রোদের কথা শেষ হতে এক মুহূর্ত দেরি করে না আকাশ। আচমকায় সে রোদকে ছেড়ে দেয়। হঠাৎ ভারসাম্য হারিয়ে রোদ ধপাস করে মেঝেতে আসতে পড়ে। মেঝেতে পড়ার সঙ্গে সঙ্গে তীব্র ব্যথা রোদ আর্তনাদ করে ওঠে, ও আল্লাহ, আমার কোমরটা গেল। ব্যথায় কুকড়ে গিয়ে চোখে পানি চলে আসে তার। কাপা গলায় ক্ষোভ আর যন্ত্রণা মিশেলে বলে ওঠে, আমি ছাড়তে বলেছি বলে আপনি আমাকে ফেলে দেবেন? এইভাবে কি মানুষ আপনি? আকাশ গা ছাড়া ভাবে জবাব দেয়, তুমিই বলেছ ছাড়তে, আমার দোষ নেই। রোদ নিজে নিজে উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলে, আপনি একটা অসহ্য। গতদিন মোমেনা বেগমের সাথে কথা কাটাকাটি হওয়ার পর থেকে জাহানারা বেগমের ধুম জ্বর। জয়নাল সাহেব বেশ কয়েকবার এসে দেখে গিয়েছেন, ওষুধ এনে দিয়েছেন, কিন্তু জাহানারা বেগম না ওষুধ খেয়েছেন আর না খেয়েছেন কোনো খাবার। খাবে বা কিভাবে? এক দানা ভাতের বদলে শুনতে হচ্ছে 100টা কথা। মোমেনা বেগমের মুখ চলে গুলির বেগে, আর তার জিহ্বা তো না যেন করাত। প্রতিটা কথা যেন হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। জাহানারা বেগম তবুও চুপটি করে সব সহ্য করে নিয়েছেন। জয়নুল সাহেব অনেকবার রোদকে জানানোর জন্য বলেছে, কিন্তু জাহানারা বেগমের নিষেধ উপেক্ষা করতে পারেনি। তার একটাই অনুরোধ, মেয়েটার বিয়ে হয়েছে অনেক ঝামেলার মধ্যে, এখন নতুন করে আর ঝামেলা করতে চায় না। জয়নুল সাহেব নিজেও ভেবে দেখলেন, এই মুহূর্তে রোদকে জানালে সে ছুটে আসবে, আর আসলেই তাকে যেই পরিমাণ খারাপ কথা শুনতে হবে সেই সম্পর্কে ভাবলে মাথা ঝিম ধরে আসে জয়নুল সাহেবের। তাই সে ছোট্ট মেয়েটার উপর এই তিক্ত কথা ঝড় আসতে দিতে চায়নি। আফজাল চৌধুরী ফোন থেকে বেশ কয়েকবার ফোন দিয়ে যখন জাহানারা বেগমকে রোদ ফোন পায় না, তখন বাধ্য হয়ে জয়নুল সাহেবের কাছে ফোন করে। মামির বয়সে ফোন করতে চায়, কিন্তু মায়ের খোঁজ না নিয়েও থাকতে পারছে না, বিদায় ফোন করা। বেশ কয়েকবার রিং হওয়ার পর জয়নুল সাহেব ফোন রিসিভ করে। ফোন রিসিভ হতে রোদ সালাম দিয়ে ভালো মতো জিজ্ঞাসা করে। জয়নুল সাহেব জবাব দেওয়ার পরে রোদ জিজ্ঞাসা করে, মামা, আম্মুকে ফোন করছি, ফোন ধরছে না, ফোনটা কি ঠিক হয়নি? হয়েছে, তোর মা ঘুমোচ্ছে, এই কারণে ধরতে পারেনি। মামার কথা শুনে উদ্বিগ্ন হয়ে রোদ জিজ্ঞাসা করে, এখন ঘুমোচ্ছে? মায়ের কি শরীর খারাপ? না না, তেমন কিছু না, তোর জন্য কান্নাকাটি করে, মাথা ব্যথা, এই কারণে ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। ও আচ্ছা মামা, সকালে আম্মু উঠলে একটু ফোন দিয়ে দিও। ঠিক আছে, দীপু।
তুই ভালো আছিস তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রোদ ভালো আছে শুনে জয়নুল সাহেবের মনে প্রশান্তি ছেয়ে যায়। জানার বেগমের সাথে কথা বলে দিবে বলে রোদকে আশ্বস্ত করে জয়নুল সাহেব ফোন রেখে দেন। কল কাটতে রোদের মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা শুরু হয়। বুকের মধ্যে চাপ অনুভব করে। অদ্ভুত এক কষ্ট যেন চেপে ধরেছে বুকের মাঝে। নিজের ভিতরের অস্থিরতাকে নিজের মধ্যে রেখে আফজাল চৌধুরী ফোন নিয়ে যায় ফেরত দেওয়ার জন্য। আফজাল চৌধুরী ঘরের বাইরে দাঁড়িয়ে রোদ জিজ্ঞাসা করে, ভিতরে আসবো আব্বু? আফজাল চৌধুরী তখন মরিয়ম বেগমকে ফল খাইয়ে দিচ্ছিলেন। গাড় গড়িয়ে দরজার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, হ্যাঁ মা, আসো। তোমার অনুমতি নেওয়া লাগবে না। রোদ ভিতরে প্রবেশ করতে করতে মনে মনে ভাবে, একদিকে আপনার ছেলে বলে অনুমতি না নিয়ে প্রবেশ করবে না, ম্যানারলেস। আর আপনি বলছে অনুমতি লাগবে না, বিস্তর তফাৎ। রোদের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আফজাল চৌধুরী ফোন এগিয়ে দিয়ে বলে, কথা বলেছি, এই যে আপনার ফোন আব্বু। আফজাল চৌধুরী ফোনটা হাত বাড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করেন, তোমার মা কেমন আছে? কথা হলো? রোদ মুখটা মলিন করে বলে, না, আম্মুর কাছে ফোন দিয়েছিলাম কিন্তু ধরেনি। তারপর মামাকে ফোন করলাম, বলল আম্মু ঘুমাচ্ছে। ও আচ্ছা, পরে ফোন করতে বলেছ? হ্যাঁ বলেছি। ঠিক আছে, রাত বেশ হয়েছে, শুয়ে পড়ো। আফজাল চৌধুরীর কথা শেষ হতে মরিয়ম বেগম বলেন, অনেক কাজ করছিস মা, একটু বসতে বললে বসিসনি। এখন যে দ্রুত ঘুমিয়ে পড়, আর সকাল সকাল উঠার কোনো তাড়া নেই। ঠিক আছে আম্মু, আপনিও ঘুমিয়ে পড়ুন, আমি আসি। আফজাল চৌধুরী ও মরিয়ম বেগমের থেকে বিদায় নিয়ে আনমনে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। আকাশে ঘরের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজের মনে ভাবতে থাকে। এই ঘরে তার দম বন্ধ লাগে, মনে হয় এই বুঝি কোনো দোষ ধরল, এই বুঝি কোনো অপমান করলো। তবু রোদ জানে সে নিরুপায়। বুক চিরে বেরিয়ে আসে হতাশা, দীর্ঘশ্বাস। তারপর বন্ধ দরজার বেশ কয়েকবার নক করে। ভিতর থেকে আকাশে গলা ভেসে আসে কামে। রোদ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। ল্যাপটপ থেকে এক পলক নজর তুলে আকাশ রোদকে দেখে নেয়। তারপর পুনরায় নিজের কাজে মনোযোগ দিয়ে বলে, দরজা আটকে দাও। রোদ আকাশে কথা মতো দরজা আটকে দেয়। দরজা আটকে দিয়ে রোদকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলে, আমার কাছে ফোন আছে জানা সত্ত্বেও আমাকে না বলে আমার বাবাকে বলে কি প্রমাণ করতে চাইছো? আকাশের কথার মানে বুঝে উঠতে না পেরে রোদ প্রশ্ন করে, মানে? আকাশ এবার রোদের দিকে তাকিয়ে বলল, মানে আবার কি? আমার থেকে চাইলে দিব না, এটা প্রমাণ করতেই তো আব্বুর কাছে ফোন চেয়েছো। আকাশের কথায় রোদের প্রচন্ড রাগ হলো। নিজেকে সম্বরণ করে জবাব দেয়, দেখুন, আপনার ঘরে ঢুকতে অনুমতি দরকার হয়, সেখানে কোন সাহসে আমি আপনার ফোন চাইব? বলতে পারে তুমি অনেক কিছুই পারো, কিন্তু এই যে ভালো সাজা নাটক করো, এটাই নিতে পারি না। নাটক তো? নিজেকে সফট চাম প্রুভ করার চেষ্টা। আকাশের কথা রোদ তাচ্ছিল্যভাবে হেসে বলে, আমি আপনার মতো মুখোশধারী না, তাই কিছু প্রুভ করার দরকার নেই। আকাশ এবার ল্যাপটপটা পাশে রেখে উঠে এসে রোদের সামনাসামনি দাঁড়ায় আর বলে, নিজের সীমা ভুলে যেও না। আমার সাথে কথা বলার আগে নিজের সীমা বুঝে কথা বলো। আকাশের কথা শুনে রোদ আকাশের চোখে চোখ রেখে জবাব দেয়, শুনুন মিস্টার আকাশ চৌধুরী, সীমা শুধু আমার নিজের না, আপনারও আছে। আপনাকে কে এত অধিকার দিয়েছে আমার সাথে এভাবে কথা বলা? আমি নাকি আমার মা? কে দিয়েছে? আপনি নিজের সীমা বারবার ভুলে যান। কেন মনে রাখতে পারেন না প্রতিটা মানুষের নিজ নিজ সম্মানের সীমা আছে, বুঝেছেন? সাহস দেখে অবাক হচ্ছি। আমার দয়া থেকে আবার আমার সাথে তর্ক? ভুল ভুল বললেন। আমি আপনার কাছে দয়ায় না, বরং আমাকে নিজের স্বার্থ রেখেছেন, সেই হিসেবে আমি আপনার উপর দয়া করছি। চমকে যাবেন না। রোদের কথা শুনে আকাশ বিদ্রুপে হাসি দিয়ে বলে, 2 কড়ির দাম নেই তার মুখে এত বড় বড় কথা মানায় না। আকাশের কথায় রোদ এবার ফুঁসে ওঠে। আঙ্গুল তুলে আকাশকে বলে, আপনার কি খুব দাম আছে? কি লাভ এত দাম দিয়ে, যেখানে মানুষকে সম্মান দেওয়ার মতো মানসিকতা থাকে না? আপনার মতো মানুষ রায় মূল্যহীন, কিন্তু আপনারা বুঝেন না, অহংকারী ছোট লোক। রোদের কথা শেষ হওয়ার সাথেই আকাশ রোদের হাত শক্ত করে চেপে ধরে হেঁচকা টানে টানতে টানতে নিয়ে যায় বারান্দায়। বারান্দায় রেখে রোদকে বলে, আমাকে ছোট লোক বলা তো, থাকো সারা রাত বাইরে, আজকে এখানেই থাকবে। রোদকে কিছু বলার সুযোগ না দিয়ে বারান্দার সামনে থাকা গ্লাস টেনে দিয়ে পর্দাটা টেনে দেয়। রাগে গজগজ করতে করতে আকাশ এসে বিছানায় বসে। আর এদিকে রোদ বন্ধ গ্লাসের দিকে তাকিয়ে ভাবে, ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। কিন্তু প্রকৃতির বিচার থাকলে আপনি আপনার প্রতিটা কথার জন্য অনুশোচনা করবেন আকাশ চৌধুরী, অবশ্যই করবেন। বজ্রপাতের বিকট শব্দে আচমকায় ঘুম ভেঙে যায় আকাশের। আচমকা ঘুম ভেঙে বুকের ভেতরটা কেঁপে ওঠে মুহূর্তে। ঘুম ঘুম চোখে সে ঘরের চারপাশে তাকে ধীরে ধীরে পরিস্থিতি বুঝতে চেষ্টা করে। বাড়ি যে প্রচন্ড ঝড় বৃষ্টি চলছে সেটা আর বুঝতে বাকি থাকে না। অবিরাম বৃষ্টির শব্দে চারিদিক যেন থরথর করে কাঁপছে। হু হু করে ছুটে চলা বাতাসের তীব্রতায় থাই গ্লাসের জানালাগুলো বারবার কেঁপে উঠছে। মনে হচ্ছে এই বুঝি ভেঙে চুরমার হয়ে যাবে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি শব্দে কেঁপে কেঁপে উঠছে ধরনে, সেই সাথে বজ্রের গর্জনে ঘরের দেয়ালগুলো পর্যন্ত যেন কেঁপে উঠছে। আকাশ গভীর শ্বাস ফেলে বিছানায় হাতছে, মোবাইল ফোনটা খুঁজে বের করে ঘড়িতে সময় দেখে নেয় 2টা বেজে 20 মিনিট।
পুনরায় বজ্রপাতের তীব্র শব্দে আকাশে ঘুম ঘুম ভাব এক মুহূর্তে কেটে যায়। হঠাৎ করে মস্তিষ্ক সম্পূর্ণ সজাগ হয়ে ওঠে। সেই সাথে মনে পড়ে যায় রোদকে ব্যালকনিতে রেখে গ্লাস টেনে দিয়েছিল সে। ঝড় বৃষ্টি আর রোদের কথা মাথায় আসতেই আকাশ আর এক সেকেন্ড দেরি না করে বিছানা ছেড়ে ছুটে যায় বারান্দার দিকে। হাতে ফোনটা খুঁজে নিয়ে ফ্লাশ জ্বালা। দ্রুত পর্দা সরে গ্লাস খুলতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির ঝাপটা এসে আকাশের গায়ে আসতে পড়ে। ফ্লাশের আলো চারপাশে ঘোরাতে হঠাৎ আকাশ আঁতকে ওঠে। ফ্রেমলেস গ্লাস ব্যালকনির এক কোণে রোদ গুটি মেরে পড়ে আছে। আকাশ দৌড়ে এগিয়ে গিয়ে রোদের মুখে ফ্ল্যাশের আলো ফেলতে বুকটা কেঁপে ওঠে। রোদ নিস্তেজ সম্পূর্ণ অবচেতন হয়ে পড়ে আছে। রোদের গালে হাত রাখতে আকাশ চমকে ওঠে। বরফের মতো ঠান্ডা গলা শুকিয়ে আসে। দুহাত দিয়ে রোদের মুখ আঁকড়ে ধরে কয়েকবার নাম ধরে ডাকে, রোদ, রোদ, ক্যান ইউ হিয়ার মি, রোদ। কিন্তু কোনো সাড়া নেই। রোদের ক্ষেত্রে পরিস্থিতি ভয়াবহতা বুঝতে আর এক মুহূর্ত সময় নেয় না আকাশ। কিছু ভাবনা চিন্তা করার আগে রোদকে পাস করা করে কোলে তুলে নেয়। দ্রুত বারান্দা পেরে ঘরে এসে সাবধানে কাউচের উপর বসায় তাকে। কুশন দিয়ে মাথাটা ভালোভাবে হেলান দিয়ে দেয়। তারপরে ছুটে গিয়ে বারান্দার গ্লাস বন্ধ করে দেয়। ফিরে এসে রোদের পাশে বসে পড়ে আকাশ। চোখ জুড়ে শুধু আতঙ্ক আর অসহায়তা। দ্রুত রোদের হাত নিয়ে ঘষতে থাকে আর রোদকে ডাকতে থাকে, রোদ, এই স্টুপিড উঠো, বৃষ্টি হচ্ছে, আমাকে ডাক দিতে। এভাবে পরে থেকে আকাশ পাল্টে পাল্টে রোদের দুই হাত ঘষতে থাকে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। এদিকে আকাশ লক্ষ্য করে রোদের সম্পূর্ণ শরীরে টেপটে আছে ভেজা জামা কাপড়। তার থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। রোদের সেন্স ফেরানোর জন্য আগে ভেজা জামা কাপড় বদলে ফেলতে হবে, কিন্তু কিভাবে কি করবে বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ ভেবে ফোন নিয়ে আয়শাকে ফোন করে। বেশ কয়েকবার রিং হতে আয়শা ফোন রিসিভ করে। আয়শা ফোন রিসিভ করতে আকাশ ব্যতিব্যস্ত হয়ে বলে, আয়শা, তুই একটু আমার ঘরে আয় জলদি। আকাশের ভয়ের তো গলা শুনে আয়শা চমকে যায়। ঘুমের আভাস কেটে যায় মুহূর্তে। কি হয়েছে ভাইয়া? আব্বুকে ডাকবো? কোনো সমস্যা? আরে না, তুই আয়, আব্বুকে বা আম্মুকে বলা যাবে না, জলদি। কথাটা বলে আকাশ ফোনটা কেটে দেয়। এদিকে আকাশের ফোন রাখতে আয়শা উঠে গায়ে ওড়না জোরে এগিয়ে যায় আকাশের ঘরের দিকে। আয়শা এসে দরজায় নক করতে আকাশ দরজা খুলে দেয়। দরজা খুলতে আয়শা দেখতে পায় আকাশ ভিজে একাকার অবস্থা। আকাশকে এই অবস্থা দেখে আয়শা জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাইয়া? এভাবে ভিজেছিস কিভাবে? আয়শার কথা জবাব না দিয়ে আকাশ বলে, সে সব পরে শুনবি, আগে ভিতরে এসে রোদকে চেঞ্জ করে দে। আয়শা উকি দিয়ে ঘরের মধ্যে দেখার চেষ্টা করে আর বলে, চেঞ্জ করবো মানে? কি হয়েছে? তুই আগে ভিতরে আয়। আয়শা ভিতরে ঢুকে দেখতে পায় রোদ অচেতন হয়ে পড়ে আছে। আয়শা দৌড়ে যেয়ে রোদের গায়ে হাত রেখে বলে, এ কি, এমন অবস্থা কিভাবে হলো? আকাশ এগিয়ে এসে আয়েশাকে চুপ করতে ইশারা করে আর বলে, চুপ কর প্লিজ, পরে সব বলবো, আগে ওকে চেঞ্জ করে দে। রোদের বরফ ঠান্ডা গালে হাত থেকে আয়েশা বলে, হিটার অন কর ভাইয়া, আমার ঘরে ভাবে সব জামা কাপড় আমি নিয়ে আসছি। আকাশকে কথাগুলো বলে দ্রুত নিজের ঘরে চলে যায় আয়েশা। অল্প সময়ের মধ্যে ফিরে আসে। আয়েশাকে দেখে আকাশ ঘর থেকে বেরিয়ে যায়। হিটারের উষ্ণতায় সম্পূর্ণ ঘর ছেয়ে আছে। আয়েশা রোদের কাছে বসে আস্তে আস্তে রোদকে ডাকে, ভাবি, ভাবি, চোখ খোলো। অর্ধচেতন অবস্থায় রোদ সায় দেয়। আয়শা রোদকে বলে, ভাবি, ড্রেসটা বদলেতে একটু হেল্প কর। রোদের কাছে মনে হয় মাথার উপর কয়েকশো টনের ওজন কেউ চাপিয়ে দিয়েছে। আয়শা প্রতিটা কথা কর্ণকুহরে প্রবেশ করলো। সেই কথায় প্রতিক্রিয়া জানানোর মতো শক্তি দেয় অবশিষ্ট নেই। আয়শা রোদকে খুব সাবধানে ভেজা কাপড় বদলে দেয়। তারপর রোদকে ধরে এনে বিছানায় শুয়ে দেয়। কিন্তু বিপত্তি বাদে রোদের লম্বা ভেজা চুল নিয়ে এক মুহূর্ত অপেক্ষা না করে আয়শা আবার নিজের ঘরে ছুটে যায়। হেয়ার ড্রায়ার নিয়ে ফেরত এসে দেখতে পায় আকাশ রোদের সামনে দাঁড়িয়ে আছে। আয়শা কোনো কথা না নিজের মতো এগিয়ে যায়। হেয়ার ড্রায়ার দিয়ে রোদের লম্বা চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে থাকে। আয়শা যখন নিজের কাজে ব্যস্ত সেই সময় আকাশ বলে, আব্বু আমাকে বলিস না। আকাশের কথা শুনে আয়শা একটু রাগান্বিত কণ্ঠে বলে, কেন ভাইয়া? তুই যে টর্চার করেছিস এটা অবশ্যই জানানো উচিত, না হলে এই মাত্রা বাড়তে পারে। না, আমি ওকে কোনো অত্যাচার করিনি। রাগের বসে বাইরে বারান্দায় থাক, আর বলতে হবে না। আকাশ নিজেও চুপ করে যায়। আয়শাকে আর কিছু না বলে এগিয়ে যায় আলমারির দিকে। ফার্স্ট এড বক্স থেকে প্রয়োজনীয় ওষুধ বের করে নেয়। সেই মুহূর্তে আয়শা বলে ওঠে, কাউকে বলবো না, কিন্তু পরের মেয়েকে অবহেলা করার আগে অন্তত আমার কথা ভাবিস। কারণ আজকে যদি আমার এমন অবস্থা হতো, সেই ছেলেকে তুই কি করতিস ভাইয়া? নিশ্চয়ই রেড করতিস। সেসব ভেবে কাজ করিস ভাইয়া, এটাই অনুরোধ। আয়শা কথাগুলো বলে হেয়ার ড্রায়ার গুছিয়ে নিয়ে নিজের মতো বেরিয়ে যায়। আয়শা চলে যাওয়ার পর আকাশ দরজা বন্ধ করে এসে বসে রোদের মুখোমুখি। হাত বাড়িয়ে রোদের কপাল হাত রাখতেই টের পায় জ্বরে গা ফুরে যাচ্ছে। আকাশের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রোদের সামনে বসে আড়মোড়ে বলে ওঠে, আই এম সরি রোদ, জ্বর শুরু হলে একবার ডাক দিতে। আমি এতটাও খারাপ নই যে কাউকে এভাবে ফেলে রাখবো। সরি।
কথাগুলো বলে আকাশ উঠে দাঁড়ায়। জলপট্টি দেওয়ার জন্য রুমাল আর পানি আনতে ঘরের ভেতরে এগিয়ে যায় সে। আর সেই ফাঁকে জ্বরের ঘরে রোদ অনবরত জাহানারা বেগমের নাম উচ্চারণ করে চলেছে। অবচেতন মন বারবার খুঁজে ফেরে তার জীবনে একমাত্র আপন মানুষটিকে। মা। রাতের অন্ধকার মিলিয়ে যায়, নতুন ভোরের আলোয় আলোকিত হয় ধরণী। গত রাতে ঝড় বৃষ্টির পর চারপাশটা যেন পুনরায় সতেজ হয়ে উঠেছে। ঠান্ডা মৃদুমন্দ বাতাসের সাথে মিশে আছে ভেজা মাটির গন্ধ। বারান্দার থাই গ্লাস ডোরটা খুলে রাখায় বাতাসে পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। ইজি চেয়ারে বসে ঘুমিয়ে পড়ছে আকাশ। ফজরের আজানের পর রোদের ঝড় পড়তে আকাশ চেয়ারে এসে বসে। দুশ্চিন্তায় ক্লান্ত মস্তিষ্ক, চোখ মুহূর্তে ঘুমের মধ্যে তলিয়ে যায়। ফোনে বিরক্তিকর অ্যালার্মের আওয়াজে আকাশের কাঁচা ঘুমটা ভেঙে যায়। সবেমাত্র ঘুমটা জড়িয়ে এসেছিল, তখনই অ্যালার্ম বেজে ওঠায় আকাশের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আরামের ঘুম ছেড়ে ফোনটা হাতে নিয়ে অ্যালার্ম বন্ধ করে চেয়ারে ঘুমিয়ে পড়ার কারণে ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। সেই সাথে বার হয়ে আসা মাথার বেশ যন্ত্রণা। ঘাড়ে হাত থেকে চেয়ার ছেড়ে উঠতে সামনে বিছানার দিকে তাকাতেই দেখতে পায় রোদ নেই, এমনকি বিছানা সুন্দরভাবে গুছিয়ে রাখা। আকাশ ব্যস্ত হয়ে এগিয়ে যেয়ে দেখে বিছানা সত্যি সম্পূর্ণ শূন্য। এদিক ওদিক তাকিয়ে কোথাও রোদকে দেখতে পায় না। ওয়াশরুমের দিকে এগিয়ে যেয়ে দেখে কিন্তু সেখানেও নেই। রোদকে না পেয়ে আকাশ দাঁড়িয়ে থেকে নিজের মতো বলে ওঠে, অসুস্থ শরীর নিয়ে কই গেল মেয়েটা? নিচে যে আব্বুকে বা আম্মুকে সব বলে দেয়নি তো? না না, এমনটা করবে না, কিন্তু নিশ্চয়তা বা কি আছে? বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভাবতে পারে না। দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে নিচে ডাইনিংয়ে নেমে আসে। কিচেন কাউন্টারের দিকে তাকাতে দেখতে পায় রোদ আর আতিকা একসাথে দাঁড়িয়ে আছে। রোদ পাশে থেকে হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে, এ আতিকা রান্না করছে। আকাশ এসে দাঁড়াতে আতিকা দেখতে পেয়ে রোদকে বলে ওঠে, ভাবি আকাশ ভাই উঠে পড়েছে, জলদি কফি করে নিয়ে যান। আতিকার কথা শুনে রোদ সামনে তাকাতে দেখতে পায় আকাশ ওদের দিকে তাকিয়ে আছে। আকাশের সাথে চোখাচোখি হতে রোদ নিজের চোখ নামিয়ে নেয়। হাতের কাজ রেখে এগিয়ে যায় কফি বানানোর জন্য। আকাশ রোদকে দেখে বুঝে যায় সে কাউকে কিছু বলেনি। আকাশ নিশ্চিন্তে হয়ে ঘুরে সিঁড়ির কাছে আসতেই সদর দরজা থেকে ভেসে আসে আফজাল চৌধুরীর গলা। আজকে তো অফিস নেই, এত সকাল সকাল উঠে পড়েছ? আফজাল চৌধুরীর কথা শুনতে পেয়ে আকাশ ঘুরে তাকিয়ে বলে, হ্যাঁ, অভ্যাস হয়ে গিয়েছে, এজন্য ঘুম ভেঙে গেল। আফজাল চৌধুরী আকাশের কাছে এগিয়ে এসে বলে, ভালো হয়েছে, এখন ফ্রেশ হয়ে আসো, কফি টফি খেয়ে চলো, বাজারে যাই, বাপ বেটা মিলে। বাজারে যাওয়ার কথা শুনতে আকাশ বলে ওঠে, না, আমি বাজারে যাব না আব্বু, আর আমি কিছু বুঝি না, বুঝতে হবে না, সাথে থাকলে হবে না, আমি যাব না। আর আপনাকে যেতে হবে না আব্বু, ড্রাইভার আঙ্কেলকে বলে দিন যা লাগবে নিয়ে আসবে। হবে না, তোমার খালা আসছে, একটু বেশি বাজার করতে হবে। খালা আসছে শুনে আকাশ চোখ জোড়া বড় হয়ে যায়। হতবাক হয়ে আকাশ বলে ওঠে, কি? ও নো, খালা আসছে মানে তো মিলি। আকাশের কথা শুনে আফজাল চৌধুরী হেসে উঠে বলে, এত চিন্তিত হওয়ার কিছু নেই, তুমি এখন বিবাহিত। এরই মধ্যে রোদ একটা ট্রেতে কফি এবং চা নিয়ে এগিয়ে আসে। আফজাল চৌধুরীর হাতে চা এগিয়ে দেয় এবং আকাশের কফি এগিয়ে দেয়। রোদকে একবার দেখে আকাশ আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করলে আমার থেকে খারাপ কেউ হবে না? আফজাল চৌধুরী আকাশকে আশ্বস্ত করে বলে, বললাম তো তুমি এখন বিবাহিত, যাও শেষ করে আসো, বাজারে যাব। অন্য কেউ আসলে যেতাম, আমি যাব না, আপনি যান আব্বু। কথাটা বলতে বলতে আকাশ উপরে উঠে যায়। এদিকে বাপ ছেলে কথোপকথন কিছু বুঝে উঠতে পারে না রোদ। আকাশ চলে যেতে আফজাল চৌধুরী রোদের দিকে তাকিয়ে বলে, তোমার চোখ মুখ এত শুকনো লাগছে কেন মা? চোখগুলো কেমন লাল হয়ে আছে, শরীর খারাপ মা? রোদ স্মিত হেসে বলে, না, আমি ঠিক আছে আব্বু। রোদের মাথায় হাত থেকে আফজাল চৌধুরী বলেন, কিছু বুঝতে পারলে না তাই না? আফজাল চৌধুরীর কথা শুনে রোদ দুই দিকে মাথা নেড়ে না বলে। আকাশের খালা রুবি, তার একমাত্র মেয়ে মিলি, আদরের দুলালে। আকাশের সাথে মিলির বিয়ে দেওয়ার জন্য রুবি অনেক চেষ্টা করেছে, কিন্তু আকাশ তো বুঝতেই পারছো আশা করি, সেই কারণে আকাশ ওদের উপস্থিতি একেবারে সহ্য করতে পারে না। কথা শেষে রোদকে চুপ থাকতে দেখে আফজাল চৌধুরী বলে, চিন্তা করো না, আকাশ মিলিকে কোশমিন কালো দেখতে পারে না। রোদ এই ব্যাপারে কথা না বলে প্রসঙ্গ পাল্টে বলে, আব্বু আমি নাস্তা দিচ্ছি, হাত মুখ ধুয়ে আসুন। কথাটা বলে রোদ আবারও রান্নাঘরের দিকে চলে যায়। রোদ রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আফজাল চৌধুরী রোদের দিকে তাকিয়ে দেখতে পায় রোদের লম্বা চুলগুলো মেজে ছুঁই ছুঁই। আফজাল চৌধুরী অবাক হয়ে বলে ওঠে, রোদ মা, তোমার চুল মাশাল্লাহ এত লম্বা। রোদ ঘুরে তাকিয়ে হাসি মুখে বলে, হ্যাঁ আব্বু, আমি তো আগে কখনো দেখিনি, তোমার আম্মুও দেখেনি, চলো আগে দেখে আসবে, চলো আমার সাথে। আফজাল চৌধুরীর কথা শুনে রোদ একটু অবাক হয়ে যায়। আফজাল চৌধুরী নিচে এগিয়ে যেয়ে রোদকে বলে, আগে চলো, পরে নাস্তা তৈরি করো। আফজাল চৌধুরীর কথায় রোদ হাতের ট্রে ডাইনিং টেবিলে রেখে এগিয়ে যায়। তার এদিকে আকাশ উপরে করিডোর থেকে সমস্ত ঘটনা লক্ষ্য করে। রোদকে এতটা স্বাভাবিক দেখে নিজের মনেই ভাবতে থাকে, এই মেয়েটা মানুষ নাকি অন্য কিছু। তীব্র জ্বর থেকে উঠে এতটা স্বাভাবিকভাবে অ্যাস্টনিশড। এদিকে আফজাল চৌধুরী মরিয়ম বেগমের কাছে যেয়ে রোদের চুল দেখে বলে, রোদ মা, এর এত লম্বা চুল দেখেছো?
আমি তো আজকেই দেখলাম। আফজাল চৌধুরীর কথা শুনে মরিয়ম বেগম হেসে ওঠে আর বলে, দেখেছি। আফজাল চৌধুরী অবাক হয়ে জিজ্ঞাসা করে, কবে? মরিয়ম বেগম রোদের হাত ধরে নিজের পাশে বসিয়ে রেখে বলেন, অফিসে যেদিন প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ছিল ওই দিন আমি রোদকে দেখেছিলাম। ওই দিনই ওর মুখ দেখার আগে ওর চুল দেখেছিল। মানে, তুমি ওই দিন দেখেছিলে? কই, এটা তো বলনি। খেয়াল নেই? ওর জন্য একটা ভালো হেয়ার ড্রায়ার এনে দিও, না হলে চুল শুকাতে অসুবিধা হয়। আয়সারটা হয় না। মরিয়ম বেগমের কথা শুনে রোদ কিছুটা অবাক হয়, কারণ রোদেই কথা কাউকে বলেনি। তাহলে আয়সা জানিয়েছে, জানালেও কতটা খেয়াল রাখলে এই বিষয়টা মনে থাকে। রোদ ভেবেই অবাক হয়। মাতৃস্নেহের অভাব রোদের ছিল না, কিন্তু পিতৃস্নেহ ছিল। আফজাল চৌধুরী এবং মরিয়ম বেগমকে পেয়ে রোদের সেই অভাব মিটে গিয়েছে। আফজাল চৌধুরীর স্নেহ ভালোবাসা বরাবর রোদকে এটাই মনে করায়, বাবার বুঝি এমনই হয়। আকাশকে অনেকবার বলা সত্ত্বেও সে বাজারে যেতে রাজি হয় না। সব কাজ শেষ করে রোদ উপরে যায়। প্রথমে আয়শার ঘরে যেতে যে মনে পড়ে তার জামা কাপড় সবগুলো আয়শা আকাশের ঘরে নিয়ে গিয়েছে। একটা অস্বস্তি নিয়ে রোদ এগিয়ে যায় আকাশের ঘরের দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে নখ করতে আকাশ দরজা খুলে দেয়। মনে হয় দরজার সামনে দাঁড়িয়ে ছিল। রোদ কখন আসবে সে অপেক্ষায়। আকাশকে দেখে রোদ বলে, আয়শা ঘরে ছিল, এখানে নিয়ে এসেছে, তাই নিতে এসেছি। রোদের কথা শেষ হওয়ার আগে আকাশ প্রশ্ন করে, কি ছিল? আমার জামা কাপড়। জড়তায় রোদের কথা জড়িয়ে আসে। আকাশ রোদের দিকে কপাল কুঁচকে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? আকাশের কথা শুনে রোদ অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলে, মানে? আকাশ কোনো কথা না বলে হুট করে রোদের কপালে হাত ঠেকে গায়ের উত্তাপ দেখে নিয়ে বলে, গায়ে এখনো বেশ জ্বর। রাতে তো সেন্সলেস হয়েছিলে। সকালে উঠে কিভাবে, মানে কিভাবে এত সব কাজ করে বেড়াচ্ছ? আকাশের হাত কপাল থেকে সরিয়ে দিয়ে রোদ বলে, আপনি সবসময় বলেন না যে আমি মামার বাড়িতে কাজ বাদে খেতেও পারি না। লোয়ার মিডল ক্লাস চিপ, তাই এসব অসুস্থতা আমাদের গায়ে লাগে না। রোদের খোঁচানো কথা শুনে আকাশ বলে, গায়ে তো 100 টাক মাংস নেই, আবার জোর না থাকলেও তো মুখের কথায় খুব জোর আছে। রোদ তাচ্ছিল ভাবে এসে বলে, কিছু যদি না থাকে ঠিকই থাকবো কিভাবে? কিছু তো অন্তত থাকতে হবে। তুমি কি আব্বু? না বলিনি, আর বলবো না। চিন্তা করবেন না। আকাশের কথা শেষ হওয়ার আগে রোদ কথাগুলো বলে ওঠে। রোদের কথা শুনে আকাশ স্বস্তিতে নিঃশ্বাস ফেলে বলে, ওকে থ্যাঙ্কস। কর্নার টেবিলের উপর ওষুধ আছে, ওইগুলো খেয়ে নিও। জুতা মেরে গরু দান বুঝি একই বলে। রোদের বাঁকা কথা শুনে আকাশ রোদের দিকে কপাল কুঁচকে বিরক্ত হয়ে বলে, হ্যাঁ, হোয়াট ডিড ইউ সে? আমি তোমাকে তোমার ভুলের শাস্তি দিয়েছিলাম, কিন্তু ক্ষতি করা বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। যেহেতু ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিচ্ছি। লাগবে না আপনার ক্ষতিপূরণ, আপনি রাখুন। আবার মুখে মুখে কথা, উফ। এই তুমি যা নিয়ে নিতে এসেছো তাই নিয়ে যাও। ওষুধ খেলে খাও, না খেলে না খাও, আই ডোন্ট কেয়ার। রোদ আকাশের কথার কোনো জবাব না দিয়ে নিজের মতো জামা কাপড় নিয়ে বেরিয়ে যেতে যায়। দরজার কাছে যেয়ে ঘুরে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে বল, শুনলাম আপনার হয়েও না হওয়া বউ আসছে। আপনার তো ঈদের দিন। রোদের কথা প্রথমে বুঝতে না পেরে আকাশ এক মুহূর্ত রোদের দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে রোদের কথার অর্থ বুঝতে পেরে এগিয়ে যায় রোদের দিকে আর দাঁতে দাঁত চেপে বলে ওঠে, রোদ। আকাশকে এগিয়ে আসতে দেখে রোদ একদৌড়ে সোজা আয়েশার ঘরে ঢুকে যায়। আর আকাশ রোদে যাওয়ার পথে তাকে দাঁতে দাঁত চেপে বলে, পরে দেখে নিব স্টুপিড রোদ। দুপুর গড়িয়ে ধীরে ধীরে বিকাল নামে। এই পুরো সময়টাতে একবারের জন্য রোদ আর আকাশ মুখোমুখি হয়নি, যেন অদৃশ্য কোনো সমঝোতা। দূরে থাকায় দুজনের জন্য নিরাপদ। অবশ্য এতে না রোদের কোনো আক্ষেপ আছে, না আকাশের কোনো অভিযোগ। দুজনেই ভালোই জানে দেখা না হলেই শান্তি টিকে থাকবে। কারণ এই দুজনেই যখনই মুখোমুখি হয় তখন শুধু কথা কাটাকাটি নয়, ঝড়, বজ্র আর আগুনের লেলিহান শিখা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধে বেঁধে যেতে সময় লাগে না। আসরের নামাজ শেষে ড্রয়িং রুমে বসে গল্প করছেন মরিয়ম বেগম, আফজাল চৌধুরী এবং আয়েশা। এদিকে রোদ আর আতিকা রান্নাঘরে নিজেদের মতো কথা বলছে আর চা নাস্তা তৈরি করছে। রোদকে অনেকবার বলার পরেও কোনোভাবে সে এসে বসতে রাজি হয়নি, বরং নিজের হাতে নাস্তা বানানোটা বেশি প্রাধান্য দিয়েছে। নিজেকে ব্যস্ত রাখতে পারলে ভালো থাকা যায়। সবকিছু তৈরি করে ট্রেতে সাজে রোদ আর আতিকা এনে টি টেবিলে রাখে। এদিকে আকাশ সেই দুপুরে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়েছে, এখনো উঠেনি। মরিয়ম বেগম রোদকে বলল, রোদমা, কফি নিয়ে আকাশকে ডাকতে যা। ঘুম থেকে উঠে কফি পেলে মাথা অগ্রিম ঠান্ডা থাকবে। মরিয়ম বেগমের কথা শেষ হতেই রোদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে সদর দরজা থেকে বেশি আসে রুবি বেগম এর কটকটে গলার আওয়াজ। আকাশের কি বিয়ে করে মাথা সবসময় গরম হয়ে থাকে? রুবি বেগমের গলার আওয়াজ পেতে সকলের দৃষ্টি ঘুরে যায় দরজার দিকে। বেশ স্বাস্থ্যবান শরীর নিয়ে হেলে দিয়ে এগিয়ে আছেন রুবি বেগম। তার সাথে পাশে আছে মিলি, আর সেই সাথে আছে মুবিন, মিলির ছোট ভাই। রোদ বেশ মনোযোগ দিয়ে তিনজনকে লক্ষ্য করছে। রুবি বেগম বেশ ভারী কাজের থ্রি পিস পরে আছেন, আর মিলি মধ্যম গড়নের কিন্তু পরনে শিফনের শাড়ি, আর মুবিন প্রায় ছেলেদের মতো টি শার্ট এবং জিন্স। রুবি বেগম এগিয়ে এসে বাঁকা
নজরে একবার রোদকে দেখে নিয়ে বলে, আপা দুলাভাই তোমরা কেমন আছো, সব ভালো তো? রবি বেগমের কথা শুনে আফজাল চৌধুরী হেসে উঠে বলল, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের সব ভালো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। রবি বেগমের কথা শেষ না হতে মিলি আর মুবিন সকলের সাথে কুশল বিনিময় করে, কিন্তু ওদের তিনজনে কেউ রোদের সাথে কোনোরূপ কথা বলে না। এমন একটা ভাব করে যেন রোদ এর কোনো অস্তিত্ব ওরা টেরই পাচ্ছে না। আপা আয়েশা আছে, কিন্তু আকাশকে দেখছে না, ছেলেটাকে কতদিন দেখে না। রবি বেগমের কথা শুনে মরিয়ম বেগম বলেন, আকাশ দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছে, এখনো উঠেনি। এরই মধ্যে আতিকা ওদের তিনজনের জন্য চা বানিয়ে এনে হাজির হয়। না হলে রবি বেগমের গোছানো কথা সম্পর্কে রোদের ধারণা না থাকলেও আতিকা সম্পূর্ণ ধারণা আছে। আতিকা এগিয়ে এসে যখন চায়ের কাপ এগিয়ে দেয়, সে সময় রবি বেগম বলে ওঠেন, তুই এখনো আছিস? আমি তো ভাবলাম তোকে ছাড়িয়ে দিয়েছি। রবি বেগমের তেরা বাঁকা কথা শুনে আতিকা 32 পাটি দাঁত বের করে বলল, আল্লাহ খালাম্মা আপনি এখনো বেঁচে আছেন, আমি তো ভাবলাম গতবারে অসুস্থতার পর মরেই গিয়েছেন। আতিকের কথা শুনে রবি বেগম চোখ মুখ ভীষণ বিরক্ত এনে বললেন, আপা তোদের আশকারা পেয়ে এই মেয়ের এত মুখ বেড়েছে, তুমিও বা ওকে খোঁচাতে যাও কেন? তুমিও চুপ থাকো, আতিকও চুপ থাকবে। আফজাল চৌধুরীর কথায় রবি বেগম বেশ বিরক্ত হয়ে উঠলেন, তবুও নিজেকে শান্ত রেখে বললেন, আকাশে বিয়ে দিয়েছেন দুলাভাই, কোনো অনুষ্ঠান না, আমোদ প্রমোদ না, এমনভাবে বিয়ে দিয়ে দিলেন, আমোদ প্রমোদ করার মতো মন মানসিকতা আমাদের কারণ নেই। আকাশের ছেলে মেয়ে হলে তখন তোমাদের আমোদ প্রমোদ করার ব্যবস্থা করে দেব। আকাশের ছেলে মেয়ের কথা শুনে মিলি বিষম খায়, কাছতে থাকে অনবরত। সেই সময় পাশ থেকে মুভির মাথায় হাত দিয়ে দুইটা চর মেরে বলে, তোকে কেউ স্মরণ করেছে? আস্তে আস্তে খা আপু। মিলি রাগ দেখে মুভিনের হাত সরে দিয়ে বলে, চুপ থাক, বেশি কথা বলিস না। এদিকে আতিকা আসার পরপরই রোদকা রান্নাঘরে চলে গিয়েছিল আকাশের জন্য কফি বানাতে। বেশিক্ষণ সময় লাগে না রোদের। কফি নিয়ে এগিয়ে আসতে মরিয়ম বেগম রোদের দিকে ইঙ্গিত করে বলেন, এই যে আমার আকাশের বউ রোদমা, এটা তোমার খালামণি। রোদকে পরিচয় করে দিতে রোদ সৌজন্যের সহিত রবি বেগমকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে। রবি বেগম না পারতেই নয় এমনভাবে রোদকে জবাব দেয়। এদিকে রোদের হাতে কফি দেখে মিলিয়ে এগিয়ে এসে বলে, আকাশের জন্য কফি নিয়ে যাচ্ছ নাকি? জি। আমার কাছে দাও, আমি দিয়ে আসি আর দেখা করে আসি। মিলির কথা শুনে আফজাল চৌধুরী বলে ওঠে, রোদমা দাও, ওর কাছে দাও, দিয়ে আসুক। রোদ আর কিছু না বলে মিলির হাতে কফি এগিয়ে দেয়। মিলিও রোদের থেকে আকাশের জন্য বানানো কফিটা নিয়ে নেয়। হাসি হাসি মুখ করে মিলি সিঁড়ি বেয়ে এগিয়ে যায় আকাশের ঘরের দিকে, আর রোদ সরে এসে আতিকার পাশে দাঁড়ায়। তখন আতিকা ফিসফিস করে বলে, সেদে ভাগের গুহায় গিয়েছে, দেখো কেমন মজা হয়। আতিকার কথা শুনে রোদ গলার স্বর নিচু করে জিজ্ঞাসা করে, তাহলে আব্বু যে পাঠালো? আতিকা ঠোঁট টিপে হেসে বলে, বরাব্বা তো ইচ্ছা করে বলছে, দেখো না কি হয়। আতিকের কথা শেষ হওয়ার আগেই দোতলা থেকে কাঁচ ভাঙার বিকট শব্দ ভেসে আসে। ঠিক সেই মুহূর্তে আকাশের কর্কশ চিৎকারে কেঁপে ওঠে চারপাশ। রোদার আতিকা একে অপরের মুখ চাওয়াচাই করে সকলে উঠে দাঁড়িয়ে দোতলার দিকে তাকিয়ে আছে। মরিয়ম বেগম উপরে যেতে চাইলে আফজাল চৌধুরী তার হাত চেপে ধরে আর বলে, যাচ্ছ কোথায়? আকাশ নামলো বলে দেখা গেল আফজাল চৌধুরীর কথা মতোই আকাশ মিলিকে ধমকাতে ধমকাতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। এত সাহস হয় কিভাবে আমার ঘরে আমার পারমিশন বাদে যাওয়ার? হুদা হেল আর ইউ? আম্মু আম্মু। আকাশ নিচে নেমে আসতে মরিয়ম বেগম উদ্বিগ্ন কণ্ঠে বলেন, মাথা ঠান্ডা কর। কিসের মাথা ঠান্ডা? তুমি জানো না আমার ঘরে আমার পারমিশন ছাড়া আমার রুমে কারোর প্রবেশ নিষেধ? তারপরও এই মেয়েটাকে কেন পাঠিয়েছো? আর রোদ কোথায়? আকাশ চারপাশে ঘুরে দেখে কিচেনের পাশে রোদকে দেখে সেদিকে এগিয়ে এসে আকাশ রোদের দিকে তাকিয়ে বলে, কফি নিয়ে যেতে কি তোমার খুব কষ্ট হয়ে যেত? নিজে যেতে না পারলে দেওয়ার দরকার নেই, কিন্তু আলতু ফালতু লোক দিয়ে আমার জন্য কিছু পাঠানো লাগবে না, আন্ডারস্ট্যান্ড? রোদ মাথা কাত করে বোঝায়, ঠিক আছে। রোদের মনতা দেখে আকাশের তপ্ত মাথা আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে। রোদকে উদ্দেশ্য করে বলে, 2 মিনিটের মধ্যে কফি দিয়ে আসবে। রোদকে কথাটা বলে আকাশ সিঁড়ির দিকে এগিয়ে যায়। 2 ধাপ উঠে আবারও ঘুরে তাকিয়ে বলে, বাইরের লোক দিয়ে ঘরের কাজ না করানো ভালো, আর আমার কোনো কিছু তো না। কথাটা শেষ করে আকাশ গটগট করে উপরে উঠে যায়। এদিকে আকাশের করা অপমানে মিলি সমস্ত দেহে যেন অদৃশ্য ক্রোধের আগুন জ্বলছে। রবি বেগম, মিলি এবং মুবিন বাদে সকলেই আকাশের এমন প্রতিক্রিয়া সম্পর্কে অবগত ছিল। আফজাল চৌধুরী ইচ্ছা করে মিলিকে পাঠিয়েছিল যাতে আকাশের অপমান দ্রুত বিদায় নেয়। রোদ আকাশ এর জন্য কফি বানিয়ে নিয়ে সকলের সামনে দিয়ে উপরে চলে যায়। সেদিকে তাকে রবি বেগম বলেন, আকাশ এইটা ঠিক করলো না। বাইরে মেয়ের সামনে, কাজের লোকের সামনে মিলিকে এভাবে অপমান করলো। রবি বেগমের কথা শুনে মরিয়ম বেগম বেশ কড়া গলায় বলল, রবি মুখ সামলে কথা বলো, কাকে বাইরে মেয়ে বলছিস? এই বাড়িতে সব থেকে বেশি অধিকার থাকলে সেটা হলো একমাত্র রোদ, আর কাজের লোককে? আমরা সবাই কাজ করি, আমরা সবাই কাজের লোক। মরিয়ম বেগমের কথা শুনে রবি বেগম একটু নরম সুরে বলল, না আপা তা তো বলিনি, যাই বলিস সেটা আমি বুঝেছি। বেড়াতে এসেছি, 2 দিন বেরিয়ে চলে যা। অশান্তি সৃষ্টি করার ন্যূনতম চেষ্টা যেন করবি না, আর যদি সেই ইচ্ছে এসে থাকে তো মুহূর্তে বেরিয়ে যা। আপা কি এসব বলছো?
তুমি দেখলে না আকাশ কিভাবে রিয়েক্ট করলো? তোমরা ওকে কিছু বললে না? কি বলতাম? রোদ আকাশের বউ, সে তার কাজ করছিল, মাঝখান থেকে তোর মেয়ে কেন বাম হাত দিল? অনধিকার চর্চা করতে নিষেধ করিস মেয়েকে। 2 দিন থেকে চলে যা। মরিয়ম বেগমের কথাগুলো বলে নিজের ঘরের দিকে চলে যায়। আর বোনের করা অপমানে শিরা উপসেরে ক্রোধের আগুন জ্বলছে রবি বেগমের। মরিয়ম বেগম চলে যেতে আফজাল চৌধুরী এগিয়ে এসে বলে, যাও রবি, ফ্রেশ হয়ে নাও। শুধু শুধু অশান্তি করে কী লাভ? যাও, গেস্ট রুমে চলে যাও। একে একে সকলে চলে যেতে মিলি এগিয়ে এসে রবি বেগমের কাছে যেয়ে বলে, অপমানের জবাব না দিয়ে এই বাড়ি ছাড়ছি না, মনে রেখো। রবি বেগম নিজের মনেও ভেবে নেয় এত কথা জবাব তাকে দিতেই হবে। 2 দিন থাকতে বলছে, 2 দিন থাকবে, আর তাতেই যা করার করবে। রোদ কফি নিয়ে আকাশের রুমের সামনে দাঁড়াতেই ভিতর থেকে আকাশ বলে ওঠে, ভিতরে আসো। রোদ নক করার আগে আকাশ তাকে অনুমতি দিয়েছে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু আকাশ কিভাবে বুঝলো যে রোদ এসেছে? সেই কথা ভাবতে ভাবতে রোদ ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে দেখতে পায় আকাশ খাটের একপাশে বসে শাহাদাত ও বিন্দাঙ্গুলি দিয়ে কপালের মাঝে চেপে ধরে রেখেছে। রোদ এগিয়ে যেয়ে কফিটা এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। আকাশ কপাল থেকে হাত সরে রোদের হাত থেকে কফিটা নিয়ে নেয়। কফিতে এক চুমুক দিয়ে বলে ওঠে, মিলি থেকে সাবধান, মেয়েটা সুবিধার না। আর ওর যে ভাই মুবিন, ওর চরিত্রের সমস্যা আছে, বি কেয়ারফুল। আকাশের কথা শুনে রোদ একটু অবাক হয়ে বলে, আপনি আমার ক্ষতি না চেয়ে উল্টে সাবধান করছেন, ব্যাপারটা কি? আবার কোনো স্বার্থের পিছনে? রোদের কথা শুনে আকাশ বিরক্তি চোখে চেয়ে বলে, তোমার এই বেশি কথার জন্য আমার মেজাজ খারাপ হয়। ভালো কথা বলি সহ্য হয় না, খারাপ বললেও সহ্য হয় না। সমস্যা কি? সমস্যা আমার না আপনার। মানে মানে আকাশ চৌধুরীকে আমি যেভাবে চিনি আমি সেভাবেই কথা বলবো। আমি জানি আপনি স্বার্থ এবং চুক্তি ছাড়া কিছু করেন না, বলেন না। সেই জন্যই জিজ্ঞাসা করলাম। রোদের কথা শুনে আকাশ হেলান দিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে বলে, রোদ, মাথা গরম করতে চাইছি না, উল্টাপাল্টা কথা বলো না। আচ্ছা, ছোট করে জবাব দিয়ে রোদ ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। সে সময় আকাশ বলে ওঠে, কোথায় যাচ্ছ? রোদ ঘুরে তাকিয়ে জবাব দেয়, আয়েশার ঘরে। কেন? এখানে থাকতে কি প্রবলেম? অনেক বড় প্রবলেম। আপনার সামনে থাকলে আমার দম আটকে থাকে। তখন যদি মরে যাই? না বাবা, নিজের জীবনে রিস্ক নিতে পারবো না। রোদের কথা শুনে আকাশ আরো এক দফা হতাশে দীর্ঘশ্বাস ফেলে বলে, ও গড, এটা কি জিনিস বানিয়েছো? আজব এক বান্দি সৃষ্টি করেছো। যে নিজে আজব তার কাছে সবাইকে আজব লাগে। রোদ কথাটা আসতে বলল, আকাশের কান পর্যন্ত পৌঁছে যায়। আকাশ সোজা হয়ে বসে বলে, একটা উল্টাপাল্টা কথা বললে সোজা পাবনায় দিয়ে আসবো। আকাশের কথা শুনে রোদ এক কদম এগিয়ে এসে হাসি মুখে বলে, সত্যি আমার খুব ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার। আয়শা আর আমাকে নিয়ে যাবেন? রোদের এমন কথা শুনে আকাশ মাথায় হাত দিয়ে বসে থাকে, কিন্তু মনে মনে রোদকে একটা আছাড় মারছে। আকাশকে চুপ থাকতে দেখে রোদ আবারও প্রশ্ন করে, পাবনার কোথায় নিয়ে যাবে? আকাশ এবার মাথা থেকে হাত সরিয়ে রোদের দিকে তাকিয়ে বলে, মানসিক হাসপাতাল, পারফেক্ট প্লেস ফর ইউ। রোদের হাসি মুখটা মিলিয়ে যায় মুহূর্তে। রোদের মাথায় ছিল না পাবনাতে মানসিক হাসপাতাল আছে, আর আকাশ সেটাই বুঝিয়েছে। কিন্তু নিজে থেকে আত্মসমর্পণ করলে তো হবে না। তাই রোদ 2 পা পিছিয়ে যেয়ে বলল, নিজে পাগল বলে সবাইকে পাগল মনে হয়। রোদের কথাটা আকাশ বুঝতেই উঠে এগিয়ে যায় রোদের দিকে। এগিয়ে যেতে যেতে আকাশ রাগে কটমট করে বলে, পাগলের কাণ্ড কাকে বলে তোমাকে বুঝাবো রোদ। আকাশকে এগিয়ে আসতে দেখে রোদ বলে ওঠে, পালা রোদ। পাগলা আকাশ চৌধুরী খেপেছে। শেষের কথায় আকাশের মাথা আরো গরম হয়ে যায়। রোদ ঘর থেকে দ্রুত বেরিয়ে আসতে সামনে দাঁড়িয়ে থাকা কারোর সাথে বেশ জোরে ধাক্কা খেয়ে 2 পা পিছিয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আর সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।